শিক্ষা দপ্তর থেকেও আপনাকে অর্ডার দেওয়া হয়েছে যাতে আমি পরীক্ষাটা চেঞ্জ করি, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য চেঞ্জ হবে। এই জিনিস কেউ মানেনি। আমি মনে করি একজন উপাচার্যের ঠিক এটাই করা উচিত ছিল, যেটা আমি করেছি। ওই যাদবপুরের মতো শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিল ছাত্রের ওপর দিয়ে, আমি কিন্তু তা করিনি। এই যারা শুয়ে আছে তাদেরকে তোলার অর্ডার নেই, কে দেবে অর্ডার আপনাকে? আপনি তো ওসি। বলছে না, ওপরতলার অর্ডারের ব্যাপার আছে। ওপরতলা, ব্যাস, সেটার আর ব্যাখ্যা নেই। তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, না, তিনি তো উস্কাচ্ছেন। আমাকে ওদের পছন্দ নয়, কারণ আমি ওদের কাছে মাথাটা বিক্রি করিনি, সোজা কথা। সরকারি জায়গা থেকে একজন প্রতিবাদ করেছিল, সেটা হচ্ছে সুকান্ত মজুমদার। প্রিন্সিপালদের পর্যন্ত সরিয়ে দেওয়া হলো, তাতে নেওয়া হলো একেবারে রুলিং পার্টির স্ট্যাম্প মারা প্রিন্সিপালদের। ভাবো, বিনে পয়সায় বিদ্যা বিতরণ করব, হাইকোর্টে গেলাম, সেটাও লড়াই করতে, সেটার জন্য আমাকে লড়াই করতে হচ্ছে। এক আশুতোষ এই কাজ করলো, আরেক আশুতোষ পণ্ডিতকে তাড়াচ্ছে। কি বলবে বলো তো? এমন এমন গভর্নিং বডির চেয়ারম্যান আছে যারা মানে পড়াশোনার সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই, শুধু রুলিং পার্টির সঙ্গে সম্পর্ক রাখলে সে গভর্নিং বডি মেম্বার হতে পারে। ক্যালকাটা ইউনিভার্সিটির নমিনি ঢুকে বসে আছে, তাকে আমি বার করেছি ওখান থেকে টেনে। তিনি শাড়ির ব্যবসা করেন। এত বড় ইনস্ট্রাকশন ছিল শিক্ষামন্ত্রীর এবং পার্টির সুপ্রিমোর, যে মুহূর্তে লেটারটা হাতে পেয়ে গেছো, পারলে রাত্রেই এসে জয়েন করতে পারলে ভালো আর কি। 2.5 বছর ফ্রি সার্ভিস দেওয়ার পর ইউনিভার্সিটিতে কত মানুষ চোখের জল ফেলেছে, দাঁড়িয়ে আছে সবাই, পুলিশ কাঁদছে। পার্টির সুপ্রিমোর কাছে ইউনিভার্সিটি আর পাঠশালার মধ্যে কোনো ফারাক উনি বোঝেন বলে আমার তো মনে হয় না। অন্তত ছাত্ররা শুধু ওই একটা ফুল হাতে নিয়ে কলেজে আসবে আর ফুল শুকতে শুকতে চলে যাবে, এটা এক্সপেক্ট করা উচিত নয়। তাহলে তো বলতে হবে নজরুল ভুল কবিতা লিখেছেন। 6 তলায় একটা বাচ্চা থাকে, আর নিচে একটা বস্তির ছোট্ট ঝুপড়ি বাড়িতে আরেকটা বাচ্চা থাকে। সেই ঝুপড়ি বাড়ির বাচ্চাটা তার বাবাকে জিজ্ঞেস করছে যে, বাবা, ওই অত বড় সুন্দর বাড়িটায় থাকে আর আমি এরকম ছোট একটা বাড়িতে থাকি কেন? বাবা সাহেব আম্বেদকরকে যদি মানতে হয়, সংবিধান ছুঁয়ে শপথ করতে হয়, সংবিধানের লাইনগুলোকে মগজস্থ এবং আত্মস্থ এবং হৃদয়ে স্থান দিতে হয়। কিন্তু এটাকে উস্কে ব্যাপারটাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু দেখা যাবে। গরুর মাংস কি হিন্দুরা খায় না? খায় তো, অনেকেই খায়। নমস্কার, শুনবো তোমায় এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে নাজিয়া। শুনবো তোমায় আজকের এই অনুষ্ঠানে এমন একজন ব্যক্তি আমাদের সঙ্গে আছেন, তিনি সবসময় শিক্ষাগুরুর ধর্মই পালন করেছেন। শিক্ষার্থীদের স্বার্থে সবসময় সামনে থেকে লড়াই করেছেন, এমনকি সরকারের সঙ্গে বাক বিতণ্ডায় যেতেও পিছু পা হননি। কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শান্তা দত্ত দে, তিনি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন। ম্যাম, আর+ নিউজের এই প্রোগ্রামে আপনাকে স্বাগত। তোমাদেরও অভিনন্দন, আজকে আমাকে এখানে ডেকেছো। ম্যাম, কেমন আছেন? দেখো, আসলে ওই বারবার একটা কথা সবাইকে আমি বলি যে আমাকে খারাপ রাখার জন্য সব রকম বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু আমি কিন্তু তার মধ্যেই লড়াই করে ভালো থাকি। এটাই বলবো, ভালোই আছি, ঠিকই আছি। ম্যাম, সরকার বদল হয়েছে, পালা বদল হয়েছে। আমরা দেখেছি যে বিগত সরকারের সময় আপনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তখন একটা ফেজ গেছে এবং তখন দেখেছি যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, যেটা সেই সিদ্ধান্ত বদলের চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনি সবসময় আপনার সিদ্ধান্তে অটল থেকেছেন। এখন এই যে পালা বদল, কিছুটা হলেও কি খুশি? হ্যাঁ, দেখো, একটা জিনিস হচ্ছে কি, দেখো, তুমি যদি বলো যে আমাদের যে রাষ্ট্র কাঠামো, সেই কাঠামোর মধ্যে আমি যদি অলিক কিছুকে এক্ষুনি চাই, যেমন ধরো আমি চাই
মেয়েরা সমস্ত সময় দিনে রাতে স্বাধীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করবে, তাতে কোনো বিপদ হবে না। শিশুরা ওই পিঠে ভারী বোঝা ব্যাগ নিয়ে স্কুলে যাবে না, তাদের স্কুলেই পড়াশুনো হয়ে যাবে, বাড়ি এসে তারা সেই এক মুঠো রোদ্দুরের জন্য মাঠে গিয়ে খেলবে। আমি যদি চাই সবার ভরা পেট, সবার ঘরে রান্নাঘরে ভাতের গন্ধ উঠুক, এই যে চাওয়াগুলো, এগুলো তো মনে হবে যে এক্ষুনি যে এগুলো ভীষণ অলীক কল্পনা, কি করে হবে? এই শ্রেণীহীন একটা সমাজের স্বপ্ন দেখা, সব মানুষ কৃষক থেকে শ্রমিক, ছাত্র থেকে বুদ্ধিজীবী, সবাই তার সমমর্যাদার বাসযোগ্য একটা পৃথিবীতে থাকবে, তো এটা তো এই মুহূর্তে আমরা পাবো না। এখন অলীক কল্পনা সেটা, কিন্তু একদিন না একদিন হয়তো সেটা হবে। তো এই মুহূর্তে যে অবস্থাটা দাঁড়িয়েছিল, মানে চূড়ান্ত ধরনের ক্ষমতা এবং দুর্নীতির আঁতাত, এবং সেই ক্ষমতা এবং দুর্নীতির আঁতাতে আমরা প্রতিনিয়তই অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। সেখান থেকে আমার মনে হয় কিছুটা হলেও রিলিফ পেল মানুষ, কিছুটা হলেও পেয়েছে, এটুকু বলতে পারি। উচ্চশিক্ষার কি প্রভাব পড়েছিল? উচ্চশিক্ষার মানে বিষয়টা এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে? অ্যাকচুয়ালি জানো, মানে শিক্ষার সঙ্গে, শিক্ষা এবং স্বাস্থ্য এবং সংস্কৃতি, এই তিনটে জায়গা মানুষের খুব দুর্বল জায়গা, তাই না? মানুষ শিক্ষার জন্য কত দূর দূর থেকে মানুষ কলকাতায় পড়তে আসে, একটা সময় আসতো। স্বাস্থ্য নিয়েও তো মানুষের চরম উদ্বিগ্ন, সরকারি হাসপাতালে ভিড়ের পর ভিড়। আবার সংস্কৃতি নিয়েও আমরা গর্ব করি, পড়তাম বাংলার সংস্কৃতি বলে, কিন্তু এইভাবে রাজনীতিকরণ শিক্ষায়, স্বাস্থ্যে এবং সংস্কৃতিতে, এটা আমার ধারণা সারা দেশের আর কোনো রাজ্যে ঘটেছে কিনা এতটা মারাত্মক, কিন্তু যথেষ্ট সন্দেহ আছে আমার। কারণ প্রতি পদে পদে শিক্ষায় রাজনীতি, দুর্নীতি, স্বাস্থ্যে রাজনীতি, দুর্নীতি, তার অজস্র উদাহরণ রয়েছে। এই যে জিনিসগুলো ঘটেছে সংস্কৃতিতে, তুমি যদি যাও টলিউড বলে যাকে, বা টিভি যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, সবের মধ্যে রাজনীতিকরণ। এই যে থাবাটা বসানো, নখদন্ত বার করে থাবা বসানো, এর থেকে মানুষ একটা পরিত্রাণ পেতে চাইছিল। সেই পরিত্রাণ আপাতত পাওয়া গেছে, তবে দেখতে হবে আর কিছুদিন তো দেখতেই হবে, তবে পরিত্রাণ তো কিছুটা পাওয়া গেছেই বটে। যেমন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো শিক্ষার ক্ষেত্রে, তুমি চোখের সামনে দেখেছো যে পরীক্ষা, একটা ছাত্র পরিষদের, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আবার সেটা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, তারপরেও সেটা নিয়ে আমার উপরে এবং আমাদের সিন্ডিকেটের উপরে কী ধরনের প্রেশার নামিয়ে আনা হয়েছিল। আমার জায়গায় অন্য কোনো উপাচার্য, বর্তমান উপাচার্য যারা আছেন বিভিন্ন জায়গায়, আমার মনে হয় তারা সবাই মাথা নত করে ফেলতো। মানে আমরা দেখেছি যে এই 28শে অগাস্ট যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এবং সেদিন পরীক্ষা ছিল, সেই পরীক্ষা পরিবর্তন করার জন্য আপনাকে যেভাবে, এবং উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকেও আপনাকে জানানো হয়েছিল যে পরীক্ষার ডেট পরিবর্তন করা হোক, মানে শিক্ষা দপ্তর থেকেও আপনাকে অর্ডার দেওয়া হয়েছে। মানে শিক্ষা দপ্তর থেকে সরাসরি অর্ডার দেওয়া হচ্ছে যাতে আমি পরীক্ষাটা চেঞ্জ করি, এবং সেই জন্য আমাকে সিন্ডিকেট, এমার্জেন্সি সিন্ডিকেট ডাকতে হয়েছে। এবং এমার্জেন্সি সিন্ডিকেটে আমার যারা সিন্ডিকেট সদস্য ছিলেন তখন, তারা সবাই এই সঠিক দৃষ্টিভঙ্গির পাশে দাঁড়িয়েছে যে এটা যদি হয় তাহলে আগামী দিনে তো মানে কর্মসংস্কৃতি বলে কিছুই থাকে না। পরীক্ষার ডেট শুধু একটা ছাত্র পরিষদের, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য চেঞ্জ হবে, এই জিনিস কেউ মানেনি। আর সেটা নিয়ে তার ফলও আমাকে পেতে হয়েছে। এই যে একদম শুরু থেকেই শিক্ষাকে স্বাধিকার, মানে ইউনিভার্সিটির, বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে আমি বিশ্বাসী, বিশ্ববিদ্যালয়ের অটোনমিতে আমি বিশ্বাসী, বিশ্ববিদ্যালয়ে চলবে স্ট্যাটিউট, অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স মেনে। এবং স্যার আশুতোষ মুখার্জি কিন্তু এই কাজটাই করে গেছেন। স্যার আশুতোষ মুখার্জি লিগাসি যদি আমরা বহন করি, তাহলে এটা তো কোনো অন্যায় কথা নয়, কিন্তু এই যে সরাসরি হস্তক্ষেপ সরকারের এবং সেগুলো উপাচার্যদের মাধ্যমে, এটা যে কি চরম মানে খারাপ জায়গা শিক্ষার, যেটা বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোতে ঘটেছে। এবং সেটার প্রতিবাদ করেছিলাম বলেই তোমরা ভালো করেই জানো
যে সম্পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও এবং অত্যন্ত কি বলবো সফলতার সাথে 2.5 বছর উপাচার্যের কাজ করার পরেও আমি একটা সামান্য ইন্টারভিউর কল পাইনি পার্মানেন্ট ভিসির জন্য। আজকে আমাকে চলে আসতে হয়েছে। তো কি বলবে একে? তার জন্য আমার কোনো আফসোস নেই, এতটুকু আফসোস নেই। আমি মনে করি একজন উপাচার্যের ঠিক এটাই করা উচিত ছিল যেটা আমি করেছি। মানে যোগ্যতা থাকলেও মিলছে না সেই পদ বা সেই সুযোগ, মানে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য। একদম একদম। একটা বিশ্ববিদ্যালয়ের মানে প্রাতিষ্ঠানিক যদি আমি বলি প্রধান বা প্রশাসনিক প্রধান হচ্ছেন একজন উপাচার্য, তিনি শেষ কথা হবেন, কিন্তু তিনি শেষ কথা হতে পারছেন না সেখানে। সেটাই তো হওয়া উচিত চিরকাল। আজকে ব্রিটিশরা আমাদের আশুতোষ মুখার্জির উপর চোখ রাঙিয়েছিল, তার জন্য ব্রিটিশ গভর্নমেন্টের থেকে উনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তোমাকে আমার মাইনে দিয়ে আমার কথা শুনতে হবে, আমি 1 টাকাও মাইনে নেব না তোমাদের থেকে। এই এহেন একজন উপাচার্যের ছবি আছে মাথার উপরে, তাহলে কেন উপাচার্যরা এই সাহস অর্জন করতে পারবে না? পারছে না কেন জানো? এই রাজনীতিকরণের জন্য। তুমি যদি এগুলো করো তাহলে তুমি উপাচার্য হতে পারবে না, তুমি উপাচার্য পোস্টে থাকতে পারবে না, এই ভয় তাদের ভেতর ঢুকিয়ে দিয়েছে। আর সব থেকে দুঃখের বিষয় যে বুদ্ধিজীবী, উপাচার্য, শিক্ষাবিদ এরা যদি সঠিক শিক্ষা অর্জন করে থাকেন তারা এতে ভয় কেন পান? আমি বুঝতেই পারি না যে কিসের ভয় তাদের, কেন ভয়? আর এই ভয় পেয়ে পেয়ে সমাজটাকে আজকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে আমি বলবো। আমরা দেখেছি যে ছাত্র আন্দোলনের মুখে পড়ে আপনাকে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকতে হয়েছে। আপনি আপনার সময়ে বিশ্ববিদ্যালয়ে এসেছেন, আপনি কাজ সেরেছেন, কিন্তু আপনি কখনোই মানে ভেঙে পড়েননি বা কখনোই কারো কাছে মাথা নত করেননি। যে তুমি সেদিন ছিলে ওখানে, একেবারে 6.5 ঘন্টা আমি গাড়িতে বসে আছি, আমার জল খাওয়ার ব্যবস্থা নেই, আমার বাথরুমে যাওয়ার প্রয়োজন থাকলে যেতে পারছি না, গাড়ির সামনে শুয়ে আছে, কিন্তু তারপরেও কিন্তু আমি ওই যাদবপুরের মতন শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিল ছাত্রের ওপর দিয়ে, আমি কিন্তু তা করিনি। আমি পুলিশের সহায়তা চেয়েছিলাম। পুলিশের কাজ কি ছিল? পুলিশ এসে দাঁড়িয়ে থাকলো, পরিষ্কার জানালো যে সামনে যারা শুয়ে আছে তাদের তুলবার আমার উপর কোনো অর্ডার নেই, দাঁড়িয়ে থাকার অর্ডার আছে আর কি, সামনে দাঁড়িয়ে রয়েছে। আপনি তখন প্রশ্ন করেছিলেন যে কে অর্ডার করেছিলাম? অবশ্যই আমি ওনাকে এটাও বলেছিলাম যে জোড়াসাঁকো থানার ওসি, বর্তমানে ট্রান্সফার হয়েছেন তিনি, তাকে আমি বলেছিলাম যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাহলে না আপনার সিকিউরিটির জন্য। আর কিসের সিকিউরিটি? না আপনাকে যদি ওরা মারে বা আপনার গাড়ি যদি ভেঙে দেয়, মানে এটা সিকিউরিটি। আর আমি আমার নিজের চেম্বারে গিয়ে সারা দিনের কাজ, আমি একসাথে 3টে পোস্ট হোল্ড করতাম, ভিসি, প্রভিসি একাডেমিক, প্রভিসি ফিনান্স, 3টে। তো আমার কাজগুলো কি করবো? ওটাই তো সিকিউরিটি না? আমার কোনো অর্ডার নেই, এই যারা শুয়ে আছে তাদেরকে তোলার অর্ডার নেই। কে দেবে অর্ডার আপনাকে? আপনি তো ওসি। বলছে না ওপরতলার অর্ডারের ব্যাপার আছে। ওপরতলা, ব্যাস, সেটার আর ব্যাখ্যা নেই। কোন ওপরতলা, কে ওপরতলা, সেটার উত্তর। এই যে আপনার সঙ্গে এই ঘটনা ঘটেছিল, তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন ব্রাত্য বসু, তিনি কি ফোন করে কিছু জানতে চেয়েছিলেন? না, তিনি তো উস্কাচ্ছিলেন। তিনি ওখানে ছাত্রদেরকে বারে বারে উস্কে, আমি দেখছিলাম তো ফোনে কথা বলছে, আরো থাক, আরো বেশিক্ষণ থাক। ছাত্ররা উত্তরও দিচ্ছে, কি স্ট্যামিনা, উনি তো যাচ্ছেন না, এ ধরনের কথা বলছে। আমি তখন অবাক, কাকে বলছে? স্যার যাচ্ছেন না তো, উনি যাচ্ছেন না, তা থাক, আরো থাক, তোরাও থাক। আর যে শিক্ষামন্ত্রী, আমি এর আগেও বলেছিলাম যে শিক্ষামন্ত্রী যে ধরনের কদর্য ভাষায় আমাকে আক্রমণ করেছে প্রতিনিয়ত, আমাকে ওদের পছন্দ নয়, কারণ আমি ওদের কাছে মাথাটা বিক্রি করিনি, সোজা কথা। আমার ঘাড়ের মাথা সোজা উঁচু, আমি বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে বিশ্বাসী। আমি কোনো শিক্ষাবিদ কোনো রাজনীতি করবে না, আমি এখনো মনে করি তাই। শিক্ষাবিদ শিক্ষাটা সঠিকভাবে পরিচালনার কাজ করবে, তার জন্য সরকার তাকে সহায়তা করতেই পারে, কিন্তু আমি মাথা বিক্রি করে দেবো দিনই বলে আমার এত বড় অত্যাচার সমানে কন্টিনিউয়াস। তোমরা শুনেছো কি ধরনের কটূক্তি আমার প্রতি করা হয়েছিল।
নানা ধরনের পাখি, কাক হয়ে ময়ূরপুচ্ছ লাগিয়েছি ইত্যাদি নানা ধরনের কথাবার্তা। শুধু তা না, আমি মিথ্যের আশ্রয় দিচ্ছি, নানা ধরনের কথা। আমি আর সেগুলো রিপিট করতে চাই না, কিন্তু আমি কিন্তু ওনাকে কোনোদিনই সরাসরি কোনো কটূক্তি করিনি। আমি শুধু বলেছিলাম যে একজন শিক্ষামন্ত্রীর এই ধরনের কথা বলা সাজে না। যারা আপনার তার ছাত্ররা, তার লোকেরা, তারই মদতপুষ্ট ছাত্ররা তো এটা করবেই, এটাই তো স্বাভাবিক। যারা আপনার গাড়ি আটকে সেদিন ছিল, শুয়েছিল গাড়ির সামনে, তারা কি প্রত্যেকই ছাত্র ছিল? একদমই ছিল না, এক কি দুজন ছিল। আর যদি ওখানে সেদিন শুয়েছিল ধরো 7-8 জন শুয়েছিল, বসেছিল, বনেটে উঠে লাফাচ্ছিল, প্রচুর পরিমাণ গালাগালি করছিল, তাদের মধ্যে এক কি দুজন ছাত্র ছিল, বাকি সবাই হচ্ছে আউটসাইডার, মানে এককালে এখানে পড়তো। এবং তাদের প্রতি আচরণ এখন কি ঘটেছে সেটা যদি তোমরা জানতে চাও, আমিও সেটা বলবো যে এখন তারা কি করছে। মানে এখন মানে ঠিক এখন না, মানে এই ধরো ইলেকশনের আগে পর্যন্ত তাদের কত প্রাইজ দেওয়া হয়েছে সেটা আমার তোমাদেরকে জানানো দরকার। কি প্রাইজ দেওয়া? একজন ছাত্র ওখানে ছিল, যে ছাত্রটি তোমরা সবাই জানো, সে এত খারাপ কথা আমাকে বলেছিল যেটা কানে শোনা যায় না। কেন না, পরীক্ষা পিছোয়নি, রাক্ষসী ভিসি থেকে শুরু করে শুধু এটা না, আরো অনেক খারাপ কথা। কোথায় দাঁড়িয়ে বলেছিল? একদম ইউনিভার্সিটি গেটে, মানে গেটের বাইরেটায় টুল নিয়ে ম্যারাপ বেঁধে স্টেজ বানিয়ে। তো ওই ছেলেটিকে, ওই ভিডিওটা আমি পাওয়ার পরে বিভিন্ন টিভি চ্যানেল আমাকে বলেছিল যে আপনি কোনো পদক্ষেপ নেবেন না, আপনাকে এরম বিলো দ্য বেল্ট আক্রমণ করছে। আমি বললাম দেখো, আমি তো একা কোনো সিদ্ধান্ত নেব না, আমি যেটা পেয়ে যাই আমি দেখছি কী করা যায়। তারপরে আমি একটা সিন্ডিকেটে নিয়ে যাই, প্রত্যেকটা সিন্ডিকেট মেম্বারকে আমি ওই ভিডিওটা পাঠাই। সেটা কেউ কানে শুনতে পাচ্ছে না, মানে আমাকে সবাই রেসপেক্ট করতো, তো কেউ কানে শুনতে পাচ্ছে না। আমি বলে না, কোনো উপাচার্যকে এই ধরনের কথা বলা যায় না। সুকান্ত মজুমদার, আমার যতটা মনে আছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সরকারি জায়গা থেকে একজন প্রতিবাদ করেছিল, সেটা হচ্ছে সুকান্ত মজুমদার, এবং স্টেটমেন্ট দিয়ে। এরপর সিন্ডিকেট এই ছেলেটিকে 5 বছরের জন্য সেন্সার করে। 5 বছরের মধ্যে সে এই বিশ্ববিদ্যালয়ে, সে তো পাশ করে গেছে, সে পিএইচডি বা কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে না, এর সিদ্ধান্ত নেওয়া হয় সর্বসম্মতিক্রমে। ধরো ওখানে 21 মেম্বার্স সিন্ডিকেটে, 20 না থাকলেও 18 জনও যদি থাকে, সবাই সাইন করেছে। তাতে শর্ট রেজলিউশন হয়েছিল, যে শর্ট রেজলিউশন কথার মানে হচ্ছে দেন অ্যান্ড দেন সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এটাকে আর পরের সিন্ডিকেটে কনফার্মেশনের জন্য থাকবে না, এটা জাস্ট রিপোর্টিং হয়ে যাবে পরের সিন্ডিকেটে, এটাকে বলা হয় শর্ট রেজলিউশন। সেটাও করা হয়ে গিয়েছিল। প্রচুর যারা যারা সেদিনের সিন্ডিকেটে ছিলেন তারা সবাই জানেন। তারপর আমি চলে আসার পরে, এরপরে এটাই ছিল লাস্ট সিন্ডিকেট আমার। তারপরে আমি চলে আসার পরে আমি শুনে অবাক হয়ে যাই, বর্তমান উপাচার্য সিন্ডিকেটটাকেই বদলে ফেললো। সব ডিন যারা সেদিন পরীক্ষা পিছনোর কাজে যারা যারা সহায়তা করে, তাদের সবাইকে ডিনদের সরিয়ে দেওয়া হলো, নতুন ডিন নেওয়া হলো। আচ্ছা ঠিক আছে, নিলেন নতুন ডিন। প্রিন্সিপালদের পর্যন্ত সরিয়ে দেওয়া হলো, তাতে নেওয়া হলো একেবারে রুলিং পার্টির স্ট্যাম্প মারা প্রিন্সিপালদের, যারা রুলিং পার্টির কথাগুলোই সিন্ডিকেটে এসে বলবে, অন্য কোনো ব্যাপার নয়। এইরকম করে একটা নতুন করে সিন্ডিকেট তৈরি করে এই এজেন্ডাটাকে ওখানে নিয়ে গেল। একটা উদাহরণ দিচ্ছি, নিয়ে কি বলল, ছাত্রের উচ্চশিক্ষায় বাধা দেওয়াটা উচিত নয়। এ নাকি ছাত্র সুলভ, তার কোনো ক্রাইটেরিয়াই নেই, সে ছাত্র, তাকে ফিরিয়ে নিয়ে এলো, রিভোক করে নিল, পুরো সিদ্ধান্ত ক্যান্সেলেশন হলো, হয়ে তাকে ফেরত নিয়ে আসা হলো, হয়ে সে বর্তমানে বোধহয় কোথাও টালিগঞ্জে কোনো একটা হিউম্যান রাইটস কিছু সাবজেক্টে সে পিএইচডিতে ঢুকে গেল। এটা তো একজন উপাচার্য আর একজন উপাচার্যকে কিছুটা হলেও অপমানিত করল। নিশ্চয়ই, 100 বার। আর এগুলো করবে কথা দিয়েই তো উপাচার্যের চেয়ারে এসেছে, এগুলো করবে বলেই তো আজকে যিনি উপাচার্য পোস্টে এসেছেন, তার শিক্ষাগত যোগ্যতা নেই আমি একদম বলবো না, আছে, নিশ্চয়ই আছে, ওনার মতো আরো অনেকের আছে।
উনি ইন্টারভিউ পেয়েছিলেন, আমি ইন্টারভিউ পাইনি। কেন পাইনি তোমরা বুঝতেই পারছো। এবার ইন্টারভিউ পেয়ে উনি ফার্স্টে 1 নম্বরে যিনি ছিলেন তিনি ছেড়ে দেন, তারপরে 2 নম্বরে ছিলেন, তো সুতরাং উনি সিলেক্টেড হলেন। এই সিলেকশন প্রসিডিওরের সময় উনি রুলিং পার্টির সকলকে এই কথাগুলো দিয়েই এসেছিলেন যে আমি যা যা আগের উপাচার্য যা যা ক্ষতি করেছে, মানে পার্টির ক্ষতি করেছে, রুলিং পার্টির যা যা দিদেন, রুলিং পার্টির যা যা ক্ষতি করেছে, ক্ষতি আর কি, সেগুলো আমি সব রিভোক করিয়ে নেব। তাই সেই ছেলে আজকে ঠিক এই মুহূর্তে ইলেকশনের পরে তাকে আর দেখা যাচ্ছে না মেন ক্যাম্পাসে, কিন্তু সে তার কাজটা গুছিয়ে নিল এইভাবে। একজন উপাচার্য, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছ, একজন উপাচার্য হয়ে আরেকজন উপাচার্যকে তিনি অপমান করলেন। কেন? শুধুমাত্র রাজনীতিকরণের জন্য। তার সঙ্গে আরো একটা কথা বলে শুনলে তুমি অবাক হয়ে যাবে, যে একে বলে পুকুর চুরি বলে একটা কথা আছে না বাংলায়। একজন প্রফেসর, ওই ছেলেটিরই, তিনি পিএইচডি গাইড হয়েছেন, তিনি এই ছেলেটিকে ঢোকাবার জন্য একটা রেট এক্সামিনেশনে কারচুপি করেছিল, দুর্নীতি করেছিল। তুই যেমন নিট পরীক্ষার রেজাল্ট ফাঁস হয়ে, মানে কোশ্চেন ফাঁসের জন্য পরীক্ষাটাই ক্যান্সেল হয়েছে। সে একটি ছেলেটা রিপোর্ট করে, লিখিত রিপোর্ট ভিসির কাছে। আমি তখন ভিসি, আমি সঙ্গে সঙ্গে একটা সিন্ডিকেট থেকে একটা এনকোয়ারি কমিটি করি। তো বিশাল কঠিন একটা রিপোর্টিং হলো, তো যে রেট পরীক্ষায় কারচুপি হচ্ছে, রেট মানে পিএইচডির এন্ট্রান্স এক্সামিনেশন। তারপরে কি হলো, একটা এনকোয়ারি কমিটি তৈরি হলো। সেই এনকোয়ারি কমিটিতে একজন উকিলও থাকলেন। আচ্ছা, তারপরে হলো যে সেই এনকোয়ারি কমিটি 14টা সিটিং করেছে। 14টা সিটিংয়ে অভিযুক্ত ব্যক্তি এবং যারা মানে রেসপন্ডেন্ট এবং তার উইটনেস আরও যারা যারা যা কিছু বলতে চায় সবাই হাজির ছিল। 14টা কম কথা নয়। 14টা সিটিংয়ের পরে একটা রিপোর্ট তৈরি হয়। সেই রিপোর্ট সাবমিটেড হয় সিন্ডিকেটে। এটা 24 সালে ঘটনাটা ঘটে। রিপোর্টটা জমা পড়লো গিয়ে ওই 24 সালের শেষের দিকে কিংবা 25 সালে। আমি সিন্ডিকেট করলাম, করে সেই মাস্টারকে কিছু শাস্তি বিধান করা হলো। সেই শাস্তিতে কি করা হলো না, রেট এক্সামিনেশনের ভাইবা বাকি ছিল তখনও, ভাইবার সঙ্গে সে কোনোভাবে জড়িত থাকতে পারবে না। তার মানে এই ছেলেটি সেই ভাইবাটায় জড়িত হয়ে কিন্তু বেরিয়ে গেল পরে, ভাইবার সঙ্গে জড়িত থাকতে পারবে না। সেই পরীক্ষা, কোনো ধরনের পরীক্ষার কাজের সঙ্গে সে থাকতে পারবেন না মাস্টার, এবং কোনো দায়িত্বশীল পোস্ট তাকে দেওয়া হবে না। কোনো দায়িত্বশীল, একজন প্রফেসর তো ডিন হয়, আরও অনেক কিছু হতে পারে, কোনো কিছু হতে পারবে না সে, যেহেতু সে এই ধরনের কাজ করেছে। শুধু সে পড়াতে পারবে, পরীক্ষা সংক্রান্ত কাজের থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তো এটা আবার রেড অ্যান্ড কনফার্ম হয়ে গেল, কনফার্ম হয়ে সবার হাতে হাতে পৌঁছে গেল, সব সেক্রেটারি, সব হেড, সবার কাছে দিয়ে দেওয়া হলো। তারপর আমি যেই চলে এলাম, নতুন ভিসি এসে ওটাকে আবার সিন্ডিকেটে নিয়ে যায়, আরেকটা সিন্ডিকেট। তখন সেই সিন্ডিকেটটা পাল্টে গিয়েছে। সেখানে যারা আছেন তারা তো ঘটনাগুলো কিছু জানেনই না, বেশিরভাগই জানেন না। সেখানে গিয়ে বলা হলো যে এটাকে রিভোক করা হবে, তাকে আবার ফিরিয়ে নেওয়া হবে সব কিছুতে। তখন একজন উঠে দাঁড়িয়ে ওখানে বলে, এক কি দুজন, তারা পুরনো, তারা বলল একটা রিপোর্টের ভিত্তিতে ওটা হয়েছিল, তো রিপোর্টটা কই, রিপোর্টটা আনুন, তারপরে আমরা আবার ভেবে দেখবো যে এটা রিভোক করা হবে কি হবে না। রিপোর্ট ছাড়া কি আলোচনা হচ্ছে? তখন আমাদের রেজিস্ট্রার এবং ভিসি উত্তর দেন, রিপোর্টটা নেই। পুকুর চুরি কেন বলেছি বুঝতে পারছো? রিপোর্টটা নেই। তখন তাকে খুঁচিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল রিপোর্টটা নেই মানে কি, রিপোর্টটা কি হারিয়ে গেছে? যদি হারিয়েই গিয়ে থাকে তাহলে ডুপ্লিকেট রিপোর্ট নিশ্চয়ই এনকোয়ারি কমিটির যিনি চেয়ারম্যান তার কাছে আছে, তাহলে সেটা আনা হোক, এনে সিদ্ধান্ত নেওয়া হোক। হতে পারে একটা সিন্ডিকেটের সিদ্ধান্ত আরেকটা সিন্ডিকেট দিয়ে চেঞ্জ করা যায়, কিন্তু রিপোর্ট ছাড়া কি করে হবে? রিপোর্টের ভিত্তিতে তো তার পানিশমেন্ট হয়েছে। কি বলা হয়েছিল জানো? শুধু বলা নয়, লিখিত আছে যে না এত দেরি, সরকারের লোকজন ছিল ওইখানে ওই সিন্ডিকেটে, যেটাতে আমি নেই আর কি। না এত কিছু করা যাবে না, এত ডিলে করা যাবে না, রিপোর্ট নেই, হারিয়ে গেছে, এটা রিভোক হয়ে গেল।
হয়ে সেই ভদ্রলোক আবার যথারীতি সব করতে শুরু করে দিয়েছে এবং সেই ছেলেটিকেও পিএইচডি করাচ্ছে। একে তুমি পুকুর চুরি বলবে না কি বলবে আমার ভাষা নেই। এতটা নখদন্ত বার করতে খুব সহজে দেখা যায় না। আপনি যখন উপাচার্য ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তখন আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠেছিল যে যে সিন্ডিকেট ডাকছেন সেটা মানে সঠিক নয়, অনৈতিক, এবং সিন্ডিকেট সঠিক নয়, মানে যেহেতু আপনি অন্তর্বর্তী উপাচার্য ছিলেন এবং যে পথে এবং অস্থায়ী সমস্ত দিন আর ছিলেন তখন, তাই সিন্ডিকেটটা মানে নৈতিক নয় সেটাই বলা হয়েছিল। হ্যাঁ, সে তো বলবেই, সে তো বলবেই, কেননা যে উপাচার্যকে যাদের পছন্দ নয়, যারা তার কাছে মাথাটা বিক্রি করে আসেনি উপাচার্য, তার তো বলবেই। ইউনিভার্সিটির একটা সরকারি অফিস নয়। ইউনিভার্সিটিতে ইন্টারিম ভাইস চ্যান্সেলর বা অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর বা হোয়াট এভার মেবি অথরাইজ ভাইস চ্যান্সেলর বসানো হয় কেন? ইউনিভার্সিটিটা রান করানোর জন্য তো। আর ইউনিভার্সিটি রান করাতে গেলে সিন্ডিকেট তো মাস্ট। তা আমরা রেজিস্ট্রার একটা নিয়ম মতন শিক্ষা দপ্তরকে না জানিয়েও জানানো হয়েছে। অনেক সময় উত্তর দেয়নি, আবার অনেক সময় তো উত্তর দিয়েছে, আবার কোনো সময় উত্তর না দেওয়াটাও করে প্র্যাকটিসড হয়ে গেছিল তাদের। এবার আমি তখন চ্যান্সেলরকে জানাতাম। চ্যান্সেলর হচ্ছে হাইয়েস্ট অথরিটি, একদম পিরামিড স্ট্রাকচারের টপে বসে আছে। চ্যান্সেলরের পারমিশন নিয়ে নিতাম, কারণ আদারওয়াইজ সিন্ডিকেট তো না করলে তো ইউনিভার্সিটি রান করবে না। আজকে কত টিচারের প্রমোশন বাকি ছিল জানো? আমি গিয়ে দেখছি একজন মানে ক্লাস 10-এ যার পড়ার কথা সে ক্লাস 2-তে বসে আছে। শুনতে যেরকম লাগছে জিনিসটা একদম তাই। মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে বসে আছে, তার প্রফেসর ডিউ, অসংখ্য প্রফেসর। এতে জাতীয় ক্ষতি কেন জানো? প্রফেসর হলে পরে সে 8টা স্কলারকে পিএইচডি করে। এই নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি বেআইনি পদোন্নতি করিয়েছেন। বেআইনি পদোন্নতি। একজন প্রফেসর সে 8টা স্কলারকে পিএইচডি করাতে পারে, একজন অ্যাসোসিয়েট প্রফেসর 6টা পিএইচডি করাতে পারে, আর একজন অ্যাসিস্ট্যান্ট 4টে। তাহলে এবার যার প্রফেসর হওয়ার কথা সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে বসে আছে, তাহলে তার 4টে ছাত্র পিএইচডি করতে পারছে না, তো জাতীয় ক্ষতি নয় কি? সুতরাং প্রত্যেকটি কাজ সিন্ডিকেটের আমি চ্যান্সেলরকে জানাতাম, রেজিস্ট্রার একেও জানানো, অনেক সময় তারা উত্তর দিত না। কিন্তু ইউনিভার্সিটি স্ট্যাটুট অ্যান্ড অর্ডিন্যান্সে পরিষ্কার লেখা আছে ভাইস চ্যান্সেলর আন্ডার দ্য সিন্ডিকেট ছাড়া সে তো কাজ করতে পারে না। শুধু সিন্ডিকেট না করলে আমি 2.5 বছর ধরে ইউনিভার্সিটি রান করাবো কে করে? তো সিন্ডিকেটকে বেআইনি বলার কোনো জায়গাই নেই, কারণ অলওয়েজ চ্যান্সেলরের কাছ থেকে মতামত নিয়ে নিয়েছি। এই যে এত চাপ, মানে সিন্ডিকেট ডাকছেন কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে, মানে উচ্চশিক্ষা দপ্তর বলছে সেটা আমাদের জানানো হয়নি, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে সিন্ডিকেট ডাকতে পারা যায় না, আপনি পদোন্নতি করাচ্ছেন সেক্ষেত্রে বলছে পদোন্নতিটা বেআইনি হচ্ছে, আপনি প্রফেসরদের টাকা দিচ্ছেন না, এরকম অভিযোগ উঠছে। এই যে এত চাপ চারিদিকে, আপনি পরীক্ষা নিতে চাইছেন, পরীক্ষার ডেট পরিবর্তন করতে বলা হচ্ছে, কিভাবে এই চ্যালেঞ্জকে আপনি জয় করেছিলেন? কতটা মানসিক আপনাকে প্রেসার নিয়ে চলতে হয়েছে? ঠিক তাই, খুবই চাপ তো, মানসিক চাপ তো ছিলই। কিন্তু দুটো কারণ ঘটেছিল আমার ক্ষেত্রে। একটা হচ্ছে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম বিশ্ববিদ্যালয়ে পা দিয়েই, যে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো পার্টির ছত্রছায়ায় আছে। কর্মচারী বলো, প্রফেসর বলো বা অফিসার বলো, কেউ হয়তো তৃণমূলের একটু বেশি সংখ্যায়, কেউ বা সিপিএমের, কেউ বা অল্প স্বল্প সংখ্যা আছে বিজেপি, বেশিটাই তৃণমূল আর সিপিএম আর এসইউসিআই। কিন্তু এনারা পার্টিটা করেন কিছু পাওয়ার আশায়, মানে যাদের ন্যায্য অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্য, আর কি সিকিউরিটির জন্য। এটাই বুঝেছিলাম। তার জন্য আমি ঠিক করলাম যে ওদের যে না পাওয়াগুলো আছে সেগুলো যদি আমরা মিটিয়ে দিতে পারি তাহলে এনারা আমাকে সাপোর্ট দেবেন, আর সিকিউরিটি যদি দিতে পারি তাহলেও সাপোর্ট দেবেন। আমি প্রথম দিন থেকে শুরু করলাম কি না পাওয়া আছে বিশ্ববিদ্যালয়ে সেটা কি খুঁজে বার করা। তার মধ্যে দেখলাম এই প্রমোশন একটা বিরাট ব্যাপার, প্রত্যেকটা টিচার অ্যাগ্রিভড তার জন্য। তার সঙ্গে আবার আগের ভিসি কোন দরজা বন্ধ করে দিয়েছে, কোথাও হয়তো
ভেঙে পড়ছে ঘরবাড়ি, মানে এপি মেজার বলে একটা জায়গা, সেখানে প্রচুর ভূতের বাসার মতন হয়ে আছে, সেগুলো ঠিকঠাক করে দেওয়া দরকার, কেউ করেনি। আমি সেই কাজগুলো হাত লাগালাম। এর ফলে হলো কি, ব্যাপকভাবে মানুষের জনপ্রিয়তা অর্জন করে ফেললাম। ইউনিভার্সিটির স্টেক হোল্ডার্সরা, স্টুডেন্ট থেকে টিচিং স্টাফ থেকে নন টিচিং, এত ব্যাপকভাবে আমাকে সহায়তা করেছে না, কি বলবো। তার জন্য আমার তখন আর চাপই থাকলো না, আমি খুব সহজে কাজটা করতে পারলাম। 2.5 বছর আমি 3টে পোস্ট টেনে চলতে লাগলাম। এবং তোমরা জানো কিনা জানি না, আমি কিন্তু মাইনে নিতাম না বিশ্ববিদ্যালয় থেকে, কোনো রকম মাইনে ছাড়া না। ইভেন এখনো আপনি যে পড়াচ্ছেন কোনো মাইনে নেই? এখন পড়াচ্ছি না, এখানেও একটা আছে, গল্প আছে। আমাকে অনারারি অ্যাডজাঙ্ক্ট প্রফেসর করা হয়েছিল সিন্ডিকেট থেকে, কিন্তু সেটা এই নতুন ভিসি আসার পরে হঠাৎ করে ওম প্রকাশ মিশ্র একজন আছেন আমাদের সিন্ডিকেটে ছিলেন, আরও কেউ কেউ ছিলেন, তারা হঠাৎ করে উইদাউট সিন্ডিকেট আমাকে একটা চিঠি দিয়ে জানিয়ে দেয় যে আমার চিঠিটা এখন, আমার লেটারটা বর্তমানে ইনঅপারেটিভ, তার মানে আমি অনারারি অ্যাডজাঙ্ক্ট হয়ে কাজ করতে পারবো না। তার মধ্যে আমার অলমোস্ট 60% ক্লাস নেওয়া হয়ে গেছিলো বিনা পয়সায়। একজন প্রফেসর, সে বিনা পয়সায় পড়াবে, সে সাবজেক্টে পণ্ডিত, আমি এই সাবজেক্টে মানে এখন পায়োনিয়ার, মানে ইন্ডিয়াতে বলা যেতে পারে সিনিয়র মোস্ট। আচ্ছা, তার সঙ্গে সে গোল্ড মেডেলিস্ট প্লাস আপনি মানে উচ্চ মাধ্যমিকে সেকেন্ড হয়েছেন, মানে আপনার যদি আমি মানে শিক্ষাগত যোগ্যতা বলতে শুরু করি তাহলে আমার মুখ ব্যথা হয়ে যাবে, কিন্তু সেটা কম হবে। দরকার নেই, একজন মানে দক্ষ মাস্টারমশাই, একেবারে সেই দক্ষ মাস্টারমশাই, সে তেল পুড়িয়ে ইউনিভার্সিটিতে এসে ছাত্রদের পড়াবে, এইটুকুই তো, 1 পয়সা দিতে হবে না। তার পেছনে লাগলো নতুন উপাচার্য, এবং তখন রেজিস্ট্রারও দেখলাম, যে রেজিস্ট্রার আমার সঙ্গে এত কোঅপারেটিভ ছিলেন, সত্যি কথা বলছি 2.5 বছর আমার রেজিস্ট্রারকে নিয়ে কোনো প্রবলেম হয়নি, এতটা কোঅপারেটিভ ছিলেন, এত ভালোভাবে কাজ করেছেন উনি। তিনি 180 ডিগ্রি করে ঘুরে যেতে পারেন আমার জানা নেই। এই সব রুলিং পার্টির জন্য হয়েছিল, দিদেন রুলিং পার্টি, এবং তারা কনস্ট্যান্টলি তাদেরকে পোক করেছে যে এর ছায়াটাও বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে দাও, মানে আমার ছায়াটাও যেন না পড়ে। তার জন্য আমাকে এই চিঠিটা ধরিয়ে দিল। যখন এই চিঠিটা ধরিয়ে দিল, তখন দেন আই হ্যাভ টু গো টু কোর্ট, হাইকোর্টে চলে গেলাম, কেস ফাইল করছি। ভাবো, বিনে পয়সায় বিদ্যা বিতরণ করব, হাইকোর্টে গেলাম, সেটাও লড়াই করতে, সেটার জন্য আমাকে লড়াই করতে হচ্ছে। এবার ছাত্রছাত্রীরা আমার ক্লাস করার জন্য অস্থির হয়ে যায়, তাদেরকে পড়াতে পড়াতে 60% কোর্স করে 40 বাকি আছে, হঠাৎ ক্লাস নেওয়া বন্ধ হয়ে গেল আমার। ছাত্রীরা এসে জিজ্ঞেস করছে, ম্যাডাম আপনি ক্লাস নেবেন না? কিছু বলতে পারছি না ওদেরকে কি বলি আমি? এই টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে, আমার কলিগ বলছে ওনার একটা টেকনিক্যাল। এইবার তারা চিঠি দিয়ে বসলো ভিসিকে, কতটা মানসিক একটা প্রেশারও ভিতরে। আমার ওটা দাঁড়িয়ে কাঁদছে, আমার কি কষ্ট হচ্ছে বোঝাতে পারবো না, যে আমি পড়াতে পারছি না ওদেরকে, কি হচ্ছে। তারপর ছাত্রীরা চিঠি দিল ভিসিকে, বললো ম্যাডাম কেন ক্লাস নিচ্ছেন না? ম্যাডাম বলছেন কি টেকনিক্যাল প্রবলেম, আপনি অবিলম্বে প্রবলেম সলভ করুন। আমরা ম্যাডামের ক্লাস মানে আনপ্যারালাল ক্লাস, আমরা সেই ক্লাস করতে চাই। ওই চিঠিটা বোধহয় ডাস্টবিনে ফেলে দিয়েছে আমার যতদূর ধারণা, বর্তমান ভিসি এসে ফেলে দিয়েছে, মানে যখন কোনো অ্যাকশন নেই। এবার আমি কোর্টে গেছি, কোর্টে যখন কেসটা ফাইল হলো, তখন তারপরেই তো এই সমস্ত ইলেকশন ওই SIR নিয়ে সমস্ত কোর্টের লোকজনকে তুলে নিয়ে যাওয়া হলো বলে আমার কেসটা 2টো হিয়ারিংয়ের পরে কেসটা এখন তো প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেছে, গভর্নমেন্ট প্যানেলটা করে এখন ওই অবস্থায় পড়ে আছে। তাহলে আপনি এখন পড়াতে পারছি না, কিন্তু আমি ডিপার্টমেন্টে রেগুলারলি যাই, কারণ আমার কিছু PhD স্কলার আছে। তাদের একনিষ্ঠতা কাজের প্রতি। এখানে তোমাকে একটা কথা বলি, মানে যেটা মানে একনিষ্ঠতা মানে কি, তুমি চিন্তা করো, আশুতোষ মুখার্জি সারা পৃথিবী বরেণ্য বিজ্ঞানীদের কাছে গিয়ে, পণ্ডিতদের গিয়ে হাতটা জড়ো করে বলতেন যে আমার ইউনিভার্সিটিতে একটু পড়িয়ে দেবে ভাই, আমি তো পয়সা দিতে পারবো না, আমি একটা চিঠি দিতে পারবো, তোমাদের একটা সার্টিফিকেট দিতে পারবো। কত লোক এসে পড়িয়ে দিয়ে চলে গেছে। মানে এক আশুতোষ মুখার্জি পণ্ডিতদের ডেকে এনে
তাদেরকে নিয়ে ক্লাস নেওয়াচ্ছে, ডেকে এনে অনারারি অ্যাডজাঙ্ক্ট, অনারারি এমিরিটাস, মানে এরা তো ধন, এরা তো বিশ্ববিদ্যালয়ের প্রপার্টি, মূল্য, অলংকার। একজন এমিরিটাস প্রফেসর আছে চিন্ময় গুহ, পৃথিবী বরেণ্য, অসাধারণ মাস্টার, তার ক্লাস ইংলিশের, সবাই নাম জানে তার, তোমরা সবাই নাম জানো। তাকে আমি থাকতে তাকে এমিরিটাস করে এসেছি। তিনি তবে চলে আসার পরে ভয় পাচ্ছিলেন যে আমি থাকবো কি থাকবো না। আপনি থাকবেন, চিন্তা করবেন না, গাড়ির তেল পুড়িয়ে যান, পড়ান, এটা তো আমাদের অলংকার। এটুকু বোঝার বুদ্ধি নেই, এতটা মাথা বিক্রি করে দেওয়া। এক আশুতোষ এই কাজ করলো, আরেক আশুতোষ পণ্ডিতকে তাড়াচ্ছে। কি বলবে বলো তো? খুবই দুঃখের সঙ্গে আমি কথা বলতে আজকে বাধ্য হচ্ছি। আজকে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে বলে বলছি তা না, আমি প্রথম দিন থেকে একই কথা বলে যাচ্ছি, যেগুলো চূড়ান্ত অন্যায়, অপরাধের মধ্যে পড়ে, যেগুলো তারা করেছে। মানে যোগ্য সম্মান তো পাননি, প্লাস আপনি যে পড়াবার ইচ্ছে, আপনি যে ছাত্রকে শিক্ষা দান করবেন, সেটারও সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছে আপনাকে। তাই তো বলছি, দেখো আমি বাম জমানাতেও না, আমি তো বাম জমানাতে ধরো স্টুডেন্ট থেকে এবার টিচিংয়ে ঢুকছি, সেই সময় জ্যোতি বসু, তারপরে বুদ্ধদেব বাবু এলেন, সেই সময়ও আমাকে ইন্টারভিউ ডাকেনি। খুব মজার গল্প, মানে ইন্টারভিউ কল করেনি, মানে চাকরি আমি কেউ দাবি করছি না, আমি ইন্টারভিউটা তো দেবো, ঠিক এখানেও তাই, চাকরি সেই সময় আমাকে হাইকোর্টে যেতে হয়েছিল এতগুলো মেডেল নিয়ে। কেন বলো তো? আমি সিদিদের রুলিং পার্টির ইয়েসম্যান ছিলাম না স্টুডেন্ট লাইফ থেকে, ওই মাথা সোজার জন্য। তারপরে কিন্তু হাইকোর্টে কেস হয়, কেস হওয়ার পরে আমার পোস্টটা সেই ইন্টারভিউতে আমাকে ডাকা হয়, নন ফাউন্ড সুটেবল ডিক্লেয়ার করে দেওয়া হয়। তারপরের আবার ইন্টারভিউ হয়, পরের বছর বোধ হয় 89, তারপরে 91 আবার ইন্টারভিউ হয়, তখন আমাকে ডাকে এবং তারপরে নিয়ে নেয়। একই ভিসি ছিল সেই সময়, ভাস্কর রায়চৌধুরী। হিস্ট্রি রিপিটস, 25 বছরে যেই ঘটনার মুখোমুখি হয়েছিলাম, 65 বছরে এসে সেই সিমিলার ঘটনার মুখোমুখি হই, তবে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে আরো অনেক বড় রাজনীতির শিকার হয়ে আমি বাতিল হয়ে গেলাম। এখন তো পালা বদল হলো, কত কষ্ট পাচ্ছে জানো? এখন তো পালা বদল হলো রাজ্যের, এখন কি যোগ্য সম্মানটা পাবেন বলে মনে করছেন? দেখো এটা দেখো, আমার না ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই, এদের কারোর কাছ থেকে নেই। আমি সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে, সুকান্ত মজুমদার প্রতিমন্ত্রী, তাকে আমরা দেখেছি আপনার পাশে দাঁড়াতে, আপনার হয়ে কথা বলতে। দাঁড়িয়েছেন, 100 বার দাঁড়িয়েছেন। আমি দেখো শ্রমিক ভট্টাচার্যের সেদিনকে সাক্ষাৎকারটা শুনছিলাম খুব মন দিয়ে, ভাল লাগছিল, কিন্তু আমার বেশ ভালো লাগছিল। যেমন কোনো জায়গায় বলছেন উনি যে তৎকাল বিজেপি বা 4 ঘন্টার বিজেপিদের আমি পার্টিতে ঢুকতে দেব না। আর কি বলছিলেন যে এইভাবে যদি ঢুকতে থাকে, এখন তো সবাই মানে ঢুকে পড়ার, পার্টিতে ঢুকে, বিজেপিতে ঢুকে পড়ার একটা প্রবল চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে। বলছে আমি যদি এইটা অ্যালাউ করি, তাহলে পার্টির তৃণমূলীকরণ হতে আর বেশি দেরি হবে না। সাংঘাতিক কথা বলেছেন একটা। আরেকটা কথা কি বলেছেন উনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে আমি বিশ্বাসী। এটা কিন্তু শুভেন্দু বাবুও বলেছেন, বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে বিশ্বাসী। এই কথাগুলো তো ন্যায্য কথা একদম। এগুলো যদি ওনারা মানেন, মনে করেন যে ঠিক কথা, তাহলে তো আমার সাথে এই ব্যাপারে বিরোধ থাকার কথা নয়। শিক্ষাক্ষেত্রে তো দুর্নীতি দূর হওয়ার কথা। তাহলে আজকে আশুতোষ ঘোষ আমাদের বর্তমান ভিসি, তিনি পণ্ডিত কম তা তো নয়, পণ্ডিত তো কোথাও যেন একটা বাধা, কিন্তু ওই একটা অদ্ভুতভাবে মাথা নুইয়ে ফেলার যে একটা প্রবণতা, এই প্রবণতাই শেষ করে দিল সবকিছুকে। এখন তড়িঘড়ি গিয়ে শ্যামাপ্রসাদের গলায় মালা পরাচ্ছেন, তড়িঘড়ি চেষ্টা করছেন। মানে আসলে কি জানো, ল্যাংড়া লোকজন না, খোঁড়া লোকজন দেখবে একটা ক্র্যাচ তার লাগে হাঁটতে, ক্র্যাচে ভর দিয়ে হাঁটে। কেন তারা খোঁড়া তো নয়। খোঁড়া কাকে বলে? যার বিদ্যে নেই, বুদ্ধি নেই, বা তার হাত পা ভাঙা, কোনো কিছুর অভাব তা তো ছিল না। কিন্তু প্রায় অলমোস্ট বেশিরভাগ বুদ্ধিজীবী বা উপাচার্যদের দেখবে একটা ক্র্যাচ লাগে। সেই ক্র্যাচটা কি না, রুলিং পার্টি, যখন যে রুলিং পার্টি তো আছে সে। এবার এই যে ক্র্যাচের উপর ভর দিয়ে ঢুকেছিল, সেই ক্র্যাচটা চলে গেছে। এবার আরেকটা ক্র্যাচের খোঁজাখুঁজি চলছে, এবং সেটাতে ভর দেওয়ার প্রবল প্রচেষ্টা।
চোখের ওপরে সিন্ডিকেটের রূপ পাল্টে গেল। ঢুকে পড়লো এমন লোকজন যারা সব রুলিং পার্টির লোকজন। এখন আবার কি হবে, তারা বোধহয় চলে যাবে, আমি জানি না কি হবে। তারপরে চোখের উপর অত্যন্ত শিক্ষিত পণ্ডিত মাস্টারমশাই, যিনি অ্যাকাউন্টসটা দেখতেন, এক্সট্রা ডিউটি করতেন কমার্সের, তাকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দিয়ে এমন একজনকে নিয়ে আসলে তার তুলনায় সে অনেকই কম পারদর্শী আর কি। তা এগুলো কার ইনস্ট্রাকশনে করেছে? সুতরাং মানে দুর্নীতি সব, মানে অতীতের সব গভর্নমেন্টই স্বজন পোষণ করেছে, দুর্নীতি করেছে, তার একটা উপমা আমি দিলাম। কিন্তু এদের দুর্নীতিটা, এদের করাপশন শব্দটাই লজ্জা পেয়ে যাবে এদের করাপশন দেখলে। এবং বর্তমান যারা রাজ্য সরকার মানে শাসনভার গ্রহণ করেছেন তাদের কাছ থেকে আমরা কিন্তু এই কথাগুলো শুনছি যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা স্বাধিকার বজায়, মানে যেন প্রশাসনকে যেন বলা হয়েছে যে তারা কিন্তু নিজেদের কাজ নিজেরা করবেন এবং তাদের উপরে দায়িত্বভার দেওয়া হয়েছে। শিক্ষা ক্ষেত্রেও তাই, স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই। আমরা দেখছি প্রত্যেকটা ক্ষেত্রে, মানে আগে অতীতে যে জিনিসগুলো দেখতাম না সেগুলো কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে যার যেটা কাজ সেই কাজটা করো, সেটা করো। এবার দেখো একটা কলেজের গভর্নিং বডি, তার মাথায় কে বসে আছে? অশোক দেব। কোন কলেজের কথা বলছি বুঝতে পারছো? সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে ওই মেয়েটি ঘটনাটা ঘটেছিল। ওই যে করাপ্টেড ছেলেগুলো জেলে আছে এখন, তার পেছনে সে ছেলেগুলোর শাস্তি বিধান করা, মেয়েটাকে রিহ্যাবিলিটেট করা, সব কিছু আমি করেছি। তো ওই ছেলেগুলোকে পুষতেন উনি। ভাবো তো তিনি একটি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হতে পারেন। আবার আরও অনেক আছে, এমন গভর্নিং বডির চেয়ারম্যান আছে যারা মানে পড়াশোনার সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই, শুধু রুলিং পার্টির সঙ্গে সম্পর্ক রাখলেই সে গভর্নিং বডি মেম্বার হতে পারে। আমি তো দেখেছিলাম ওই ল কলেজটার গভর্নিং বডিতে একজন ক্যালকাটা ইউনিভার্সিটির নমিনি ঢুকে বসে আছে, তাকে আমি বার করেছি ওখান থেকে টেনে। তিনি শাড়ির ব্যবসা করেন আর কি একটা কাউন্সিলিং সাইকোলজির করেন। এগুলো ক্রাইটেরিয়া নাকি? সত্যি মানে আমি জানি না এত ভূত সর্ষের ভেতরে ছিল, কিভাবে কি হবে আমি তো কিছু। তবে তুমি যেটা আমাকে একটা প্রশ্ন করলে না যে আমি কি এক্সপেক্ট করছি বর্তমানে, আমি কিছু ব্যক্তিগত কোনো চাপ আমার নেই, সত্যি কথা বলছি। কিন্তু এই যে পড়াতে চাই, আমি ছাত্রছাত্রীদের পড়াতে চাই, একটা পয়সাও দিতে চাই না। সবচেয়ে বড় স্বপ্ন যে সে পড়াবো, সেটুকু আমাকে করতে দিচ্ছে না। এখনো কেসটা আবার কতদিন হয়ে গেল ভাবো। আমি 29শে অক্টোবর ইউনিভার্সিটি থেকে রাত্রি 12:02 ইউনিভার্সিটি ছেড়ে বেরিয়ে এসেছি। সেই দিন আমার কাছে রেজিস্ট্রার জানালেন যে এক্ষুনি চিঠি দিয়েছে যে কাল 10:30টায় নতুন ভিসি জয়েন করবেন। মানে সেই সৌজন্য বোধটুকু উনি আমাকে দেখাননি। বর্তমান ভিসি কোনো ইউনিভার্সিটিতে এইভাবে জয়েন করেনি কিন্তু কেউ। মানে ক্যালকাটা ইউনিভার্সিটিটাকে দখল করার এত চেষ্টা কোনো জায়গায় করেনি। যাদবপুরে চিরঞ্জীব বাবু জয়েন করেছেন বেশ কিছুদিন পর, প্রত্যেকটা জায়গায় তাই। খুঁজে দেখো, একমাত্র সিইউর ক্ষেত্রে আমি রাত্রি 9টার সময় জানছি যে পরের দিন সকাল 10টায় নতুন ভিসি জয়েন করবেন। সেটা আপনাকে জানিয়ে দেওয়া হলো? সেটা আমাকে রেজিস্ট্রারের কাছে ফোন করে, রেজিস্ট্রার মানে হ্যান্ডওভার করা বা কথা বলা? না, হ্যান্ডওভারের ব্যাপার থাকে না, কি সৌজন্যতা তার থাকে, যেটা যে তার তো অনেক জিনিস থাকে, একটা ভিসির তো অনেক কিছু সাজানো থাকে, অনেক কিছু থাকে। সেই সৌজন্য বোধটুকু পর্যন্ত আমাকে দেখানো হয়নি। মানে এত বড় ইনস্ট্রাকশন ছিল শিক্ষামন্ত্রীর এবং পার্টির সুপ্রিমোর যে যেই মুহূর্তে লেটারটা হাতে পেয়ে গেছো, পারলে রাত্রেই এসে জয়েন করতে পারলে ভালো আর কি। ভাবতে পারছো সেই সময় 9টা থেকে আমার অবস্থাটা সেদিন কি হয়েছিল? আমার সঙ্গে আমার অফিসাররা ছিলেন, আমার কিছু এলএ স্টাফ ছিল এবং আমার 2 বন্ধু ছিল। তারা সবাই মিলে হাতে হাতে সমস্ত জিনিসপত্র গুছিয়ে প্যাকিং করে, আমার প্রচুর গিফট ছিল সাজানো, সবকিছু করে রাত্রি 9টার সময় আপনি নিয়ে এলেন করে রাত্রি 12:02 আমি ইউনিভার্সিটি ছেড়েছি। 2.5 বছর ফ্রি সার্ভিস দেওয়ার পর ইউনিভার্সিটিকে
কত মানুষ চোখের জল ফেলেছে, দাঁড়িয়ে আছে সবাই, পুলিশ কাঁদছে, যে পুলিশ আমার সিকিউরিটিতে পুলিশকে কাঁদতে দেখিনি কোনোদিন, তারা কাঁদছে। আমি কাঁদিনি, আমার চোখ দিয়ে একটু জল পড়েনি, কারণ আমি জানতাম, কিন্তু আমি বর্তমান উপাচার্যের কাছ থেকে, বর্তমান উপাচার্য তো আমার বন্ধুস্থানীয় লোক, সে যখন ডিন ছিল আমি তখন ডিন ছিলাম তো, এক পাশাপাশি বসে সিন্ডিকেটে 3 বছর মিটিং করেছি। পার্টি তাকে এত মাথাটা ধুয়ে দিল যে আমাকে এতটুকু সৌজন্য বোধ তিনি দেখাতে পারলেন না, যে আচ্ছা আমি 1 সপ্তাহ পরে জয়েন করব, শান্তাকে জানিয়ে দেওয়া হোক, ও আস্তে আস্তে জিনিসপত্র গুছিয়ে তুলে নিক। আজকে কি অবস্থা? যাদের কথায় আজকে এইসব করেছেন তারা কোথায় আজকে? যেমন কাজ তেমন প্রাপ্য জুটেছে। বললাম তো, করাপশন শব্দটাও এদের করাপশন দেখে লজ্জা পেয়ে যাবে। প্রতি ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্যের কথা বললে তো মানে তোমায় পরে অধ্যায়ে তুমি যদি জিজ্ঞেস করে, স্বাস্থ্যের কথা, মানে স্বাস্থ্য নিয়ে তো একাধিক দুর্নীতির অভিযোগ, এবং আমরা অভয়াকাণ্ড যেটা দেখলাম সেটা মনে হয় কোনোদিন অতীতে এরকম ধরনের ঘটনা না সামনাসামনি হয়েছে কিনা এই বঙ্গবাসী বা পৃথিবীর মধ্যে হয়েছে কিনা, কোথাও ভারতবর্ষের মধ্যে হয়েছে কিনা। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিবাদ করতে গিয়ে একটি ডিউটিরত ডাক্তার খুন এবং রেপড হয়ে গেল, এবং সেটাকে সরকার ধামাচাপা দেওয়ার জন্য যাবতীয় চেষ্টা করলেন, মানে গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ঘটনা যাকে বলে। এবং সারা পৃথিবী তোলপাড় হয়ে গেছে এটা নিয়ে। মানে স্বাধীনতা উত্তরকালে এত বড় গণ আন্দোলন কেউ দেখেনি। আজকে যদি সত্যি সেই বিচার পাওয়া যায়, এই ফাইল নড়েছে, যাদের সেদিন এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিয়েছে, যা সাসপেন্ড করার কথা করেনি, যে প্রিন্সিপাল এই ঘটনাগুলোর সঙ্গে অন্তত তার উপস্থিতিতে তো ঘটেছে, কতটা জড়িত না জড়িত সে তো বিচার বলবে, তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং করে দিচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজে। মানে এত কি বলবো, মানে বেপরোয়া দুর্নীতি, বেপরোয়া অন্যায়। আর যে ছেলেগুলো দিনান্ত, তুমি নিশ্চয়ই খেয়াল করেছো, আমি একমাত্র উপাচার্যের চেয়ার থেকে বলেছিলাম পুজোর সময় যে সেজে গুজে ঠাকুর দেখতে বেরোবেন, তখন উপবাসে আছে যে ছেলেগুলো এই খুনের প্রতিবাদে, একবার তাদেরও দেখে আসবেন মঞ্চে, মনে আছে এই কথাটা বলেছিলাম? তো সেই ছেলেগুলো মানে ডাক্তার, ছোট ছোট ডাক্তারগুলো, তাদেরকে কি ধরনের পানিশমেন্ট দেওয়া হলো? দোষী শাস্তি পেল না, যারা প্রতিবাদ করলো তাদের পানিশমেন্ট হয়ে গেল, তাদের পোস্টিং নিয়ম অনুযায়ী পোস্টিং হলো না, তাদের সরকার আবার কেস করে জিতে এলো সেটাও দিল না। চিন্তা করে দেখো। এই তার বাবা মায়ের, আজকে মা বিজেপিতে দাঁড়ালেন, জিতলেনও, রত্না দেবনাথ, উনি তো বলেই দিলেন যে আমি বিচারের আশায়। কিন্তু এই ফাইল খুলতে শুরু করা হয়েছে, 3 জন অফিসার খুবই আমি খুশি যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। আমি খুব খুশি হয়েছি যে ফাইলগুলো খোলা হয়েছে, আরেকজনেরও মানে আরো অনেকে জড়িত আছে, তাদের সবকটা কারুকে ছাড়া উচিত নয়। এবং যদি সেটা করতে পারেন বর্তমান সরকার, তাহলে ব্যাপক মানুষের মন ওরা জয় করতে পারবে। আমি তো বললাম, এই রাষ্ট্র কাঠামোয় আমি যদি সেই একটা মুক্ত সমাজের স্বপ্ন দেখি, তাহলে সেটা এই মুহূর্তে বাস্তবায়িত হবে না, কিন্তু অন্তত এখন যেগুলো বার্নিং ইস্যু, একদম হাতে গরম ইস্যু, সেই ইস্যুগুলোর যদি পরিত্রাণ পাওয়া যায়, সেগুলো যদি ওনারা করতে পারেন, ব্যাপক মানুষের মন কিন্তু ওনারা জয় করবেন। তার মধ্যে অভয়া কেস হচ্ছে 1 নম্বর একেবারে। তারপরে ওই 26,000 32,000 বোধহয় সংখ্যাটা, 26,000 9, 10, 11, 12 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, আর প্রাথমিক হচ্ছে 32,000। হ্যাঁ, এদের কোনো সভ্য দেশে এটা শোনা যায়নি যে যোগ্য টিচার অযোগ্যদের জন্য চাকরি চলে যায়, শোনা যায়নি। মানে অযোগ্যদের আবার লিস্ট বেরোয়, মানে পৃথিবীতে বোধহয় কোনো দেশ নেই, কোনো দেশ পাওয়া যাবে না, মানে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। মানে এই কথাটা এখন এই ক্ষেত্রে প্রয়োগ হয়ে যাবে। কোথায় নিয়ে ফেলেছে, কত ছেলে মারা গেছে বলো তো রাস্তায়,
কত বাবা মা মারা গেছে, ওষুধ কেনার পয়সা নেই তাদের। দিনের পর দিন আন্দোলন, গান্ধী মূর্তির পাদদেশ, মাতঙ্গিনী হাজরার পাদদেশ, সেখানে বসে তারা আন্দোলন বুকের মধ্যে করছে। কষ্ট হয় না জানো? অভয়কে যেমন মনে হয় আমার নিজের কন্যা, আমার ভেতরে বেদনা তৈরি হয়, মানে পাথর বসে আছে বুকের উপরে একটা অভয়ার কেসে। এই ছেলে মেয়েগুলো যখন রাস্তার মধ্যে গড়ায়, পুলিশ টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, অঙ্কের টিচার, ফিজিক্স, আমাদের ছাত্রছাত্রী আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি পিএইচডি করা স্টুডেন্টসও আছে তার ভেতর প্রচুর। কীরকম লাগতে থাকে ভেতরটা বলো তো? কেন এরকমটা কি অন্য উপাচার্যদের মনে হয় না? এটা কি বুদ্ধিজীবীদের, মানে বুদ্ধিজীবীরা কি প্যারালাইজড হয়ে সব ঘরে বসে রয়েছিল? আমি জানি না, একটা বুদ্ধিজীবীকে বেরোতে দেখিনি এর জন্য, বলতে শুনিনি কোনো কথা। তবু বলবো যে তরুণ সমাজ মানে আশার আলো দেখিয়েছে ডাক্তাররা। এরা রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করেছে, কি করবে, কোথায় যাবে? সুপ্রিম কোর্টে গিয়ে দিনের পর দিন পয়সা নষ্ট। তারপরে তো দেখো ডিএ নিয়ে, আর সে ডিএর মামলাতে তো মানে হাসিও পায়, সুপ্রিম কোর্টের অর্ডার, সেটাকেও আমি মানবো না, হয়ে গেল। আর তারপরে তো ভিসি মামলা নিয়ে তোমার মানে ভিসিরাই জানেন ভালো করে, আর কলেজগুলোই জানে যে কি ঘটেছে। এই যে এতগুলো ইউনিভার্সিটি হয়েছে প্রায় রাজ্যের, আমি তো ওগুলোকে মাশরুম ইউনিভার্সিটি বলি, জানো তো? জেলাতেই একটা দুটো করে ইউনিভার্সিটি হয়েছে, ম্যাক্সিমাম জেলাতে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। সেগুলো ভবিষ্যৎ কি হবে তাহলে? কেন হয়েছে জানো এত ইউনিভার্সিটি? প্রথমত এই যে ইউনিভার্সিটির সংখ্যা বাড়াটাই কিন্তু শুরু হয়েছিল বাম জমানাতেই শুরু হয়েছিল, শুরুটা ওখান থেকে হয়েছে। কেন বলো তো? বিশ্বস্ত শিক্ষিত ক্যাডারকে, তখন ওই শিক্ষিত শব্দটা কিছু একটু তো শিক্ষিত হতে হবে, মানে অন্তত পিএইচডি থাকতে হবে, একটা প্রফেসর, সে যে শিক্ষিত ক্যাডারদের প্রাইজ দেওয়ার জন্য, উপাচার্য পোস্টে বসানোর জন্য, এটাই লক্ষ্য, আর কিচ্ছু না। তারপর পরবর্তী সরকার এসে তাদের কাছে শিক্ষা, আমার তো মনে হয় মানে পার্টির সুপ্রিমোর কাছে ইউনিভার্সিটি আর পাঠশালার মধ্যে কোনো ফারাক উনি বোঝেন বলে আমার তো মনে হয় না। অন্তত যাহা পাঠশালা তাহাই ইউনিভার্সিটি। এই কোথায় একখানা ঘর পাওয়া গেছে সেটা নাকি ইউনিভার্সিটি, এইভাবে মানে কল্পনা করা যায় না। এক একটা জেলায় অনন্ত ইউনিভার্সিটি, এক একটা জায়গায় খুলে দিল কি না, একটা করে ক্যাডারকে, শিক্ষিত ক্যাডারকে প্রাইজ পোস্টিং। উপাচার্য হলেই নীলবাতি গাড়ি চাপবে, গাড়ি চড়বে, ভীষণ লোভের ব্যাপার। প্রেস্টিজ আছে একটা, রাজভবনে নেমন্তন্ন পাওয়া যাবে মাঝে মাঝে, কোথাও কোথাও ফিতে কাটা যাবে, উদ্বোধন করা যাবে। আমি তো মজা দেখলাম জানো, তোমায় কি বলবো জিয়া, যে আমি উপাচার্য থেকে চলে আসার পরে কিন্তু অনেক বেশি সাধারণ মানুষ আমাকে কল করে। তখন তো বোধহয় উপাচার্য বলে অত ডাকতে পারতো না, মানে এত ইচ্ছে যাদের যাদের ছিল অনন্ত। আমি অনন্ত জায়গায় গেছি, আপনার প্রতিবাদ স্বভাব মানুষের মন কেড়েছে, এবং আমার যাওয়াও বিরামহীন যাওয়া। ছোটবেলা থেকে কি আপনি প্রতিবাদী ছিলেন? হ্যাঁ, আমি বললাম মানে আসলে কি জানো, পরিবারের পরিবেশটা ছিল আদর্শবাদী। তারপর যখন আমি একটু বড় হলাম, আমি বাতাবরণটা পেয়েছিলাম ওই তোমাদের মানে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমার বাড়ির লোকেদের খুব শ্রদ্ধা ছিল, এবং সেই মতন আমি বিপ্লবী বীণা দাসের সান্নিধ্যেও এসেছিলাম ছোটবেলায়। এবং ওই বিপ্লবী বীণা দাসের মুখেই আমি খুব ছোটবেলায় শুনেছিলাম, তার কোলে বসে, যে এমন একটা দেশ আনবার চিন্তা আমরা করিনি রে, খুব দুঃখ হয়, এ কোন দেশ এলো, আমরা একটা সুন্দর স্বাধীন দেশ আনতে চেয়েছিলাম। দীর্ঘশ্বাস ফেলে বলছেন, আমি তখন অনেক ছোট, অবাক হয়ে ভাবছি 15th আগস্ট, আজকে মাসির তো কত জায়গায় ফিতে কাটার কথা, আর মাসি এখানে বসে এসব কথা বলছে। বেণী মাধব দাসের কন্যা, নেতাজির মাস্টারমশাই, তোমরা জানো কি না জানি না, কটকের রেভেনশা কলেজিয়েট স্কুলের হেডমাস্টার মশাই বেণী মাধব দাস, তারই অনুপ্রেরণায় আজকে নেতাজি আমাদের হিরো। তিনি তো এই দেশপ্রেমটাকে তো তিনি বীজটা বপন করে দিয়ে, তারই কন্যা হচ্ছে বীণা দাস। তারপর আমি যখন আরো বড় হয়ে কলেজের দিকে চলে এলাম, তখন আমি ওই ঘাগুলোর উপর দিয়ে যে একটা আচ্ছাদন, একটা মোড়ক মারা ছিল,
সেটা আমি বুঝতে পারতে শুরু করলাম যে কি ল্যাবরেটরিতে রিয়েজেন্ট নেই, লাইব্রেরিতে বই নেই, মাইনে দিচ্ছি কলেজে, এবার দিচ্ছে আর কি ছাত্রছাত্রীরা, তারপর ঘরে ধুলো বালি, তার মধ্যে স্টুডেন্টসরা নিজেরাই রুমাল দিয়ে ঝেড়ে বসছে, পাখা খারাপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা আর কি। তো এইগুলো কেন হবে ইউনিভার্সিটিতে? এইসব অবস্থা হবে কেন? এই কেন শব্দটা, কেনটা আসতে লাগলো মনের মধ্যে। সেই সময় আমি বেশ কিছু একটু চিন্তাশীল প্রগতিশীল ছেলে মেয়েদের সংস্পর্শে এলাম এবং তাদের মাধ্যমেই কিন্তু আমি আমার অনেক জ্ঞানার্জন করা বলে না, মানে সারা পৃথিবীর ইতিহাসটা আমি জানতে শুরু করলাম। যে ছাত্ররা কিন্তু কাজী নজরুলের সেই ভাষাটা, যে আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, মোদের পায়ের তলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান, ঝড় বাদল, আমরা ছাত্রদল, সেইগুলো অন্তর দিয়ে বুঝতে শুরু করলাম। আর তখনই মনে হতে লাগলো যে এই রুলিং পার্টিগুলো বিগত সিপিএমের আমলেও, তারপরে তো আরো খারাপ যে কি ছাত্র তৈরি করেছে, যারা, আমি একটা জায়গায় কোথাও বলেছিলাম দেখবে যে এরা গ্যাং রেপিস্ট, গ্যাং ডাকাত, গ্যাং বদমাশ তৈরি করছে। কোনো একটা টিভি চ্যানেলে, ইউটিউব খুঁজলে দেখতে পাবে, এবং একেবারে সোজা বলে দিয়েছি। গ্যাং রেপিস্ট মানে তখন ওখানে ওই গ্যাং রেপড হয়েছিল ল কলেজে, গ্যাং রেপিস্ট, গ্যাং ডাকাত, গ্যাং বদমাশ তৈরি হয়েছে বলেছিলাম। এই যে ছাত্র সংগঠন আমরা দেখি যে একটু ফুট করতেই ভিসিকে ঘেরাও করে রাখা, দিনের পর মানে ঘন্টার পর ঘন্টা তাকে ঘেরাও করে, ছাত্র সংগঠনের ভূমিকা কি এরকম হওয়া উচিত? না, দেখো একটা কথা বলি, ছাত্র চিরকালই সারা পৃথিবীতেই ছাত্ররা প্রতিবাদী হয়। ছাত্ররা দাবি করবে না এমন নয়, দাবি করবে, হাতের কাছে যে থাকবে তাকে ঘেরাও করবে, সেটা ভিসি হতে পারে, সেটা প্রিন্সিপাল হতে পারে, সব হতে পারে। ছাত্ররা শুধু ওই একটা ফুল হাতে নিয়ে কলেজে আসবে আর ফুল শুকতে শুকতে চলে যাবে, এটা এক্সপেক্ট করা উচিত নয়। তাহলে তো বলতে হবে নজরুল ভুল কবিতা লিখেছেন, বলতে হবে সুকান্ত ভুল বলেছেন 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার চুকে। ক্ষুদিরাম তালে ভুল, তা তো নয়। ব্রিটিশের বিরুদ্ধে গর্জে উঠেছে ছাত্র সমাজ। ছাত্ররা যুগে যুগে দেশে দেশে প্রতিবাদী, কিন্তু ছাত্ররা যদি বিপথগামী হয়ে যায় না, তখন হয়ে যায় সেটা সামাজিক সমস্যা, যেটা এই রুলিং পার্টি, দিদেন রুলিং পার্টি আরো বেশি করে করেছে। কত মানে এই যে অভয়াকে মারতেই দেখো না, হয়তো বেরোবে কত যে ডাক্তারি ছাত্র তার সাথে মানে যুক্ত হয়ে আছে কিনা, বেরোবে যদি সঠিকভাবে বিচার হয়। তাই ছাত্র আন্দোলনের, ছাত্র রাজনীতির কিন্তু আমি বিরোধিতা করি না। ছাত্র রাজনীতি মানে, রাজনীতির শব্দটা না লোকে খুব ভুলভাবে বোঝে, জানো তো। মানে কিরকম রাজনীতি মানে এইভাবে দলাদলি, রাজনীতি ভাবে মানেই হচ্ছে একে অন্যের সঙ্গে মারামারি। এটা রাজনীতি নয়। কিন্তু রাজনীতি কিন্তু জীবন সম্পর্কে সঠিক প্রশ্ন আর সঠিক উত্তরই হচ্ছে আসলে রাজনীতি। তুমি খুব সহজে যদি ভাবো তাহলে হচ্ছে, ধরো তুমি, আমি অন্য কোথাও একটা বলেছিলাম, তোমাকে আবার বলা দরকার এটা, যে তুমি যেহেতু এই প্রশ্নটা করেছো, যে ধরো একটা 6 তলা বাড়ি বা মাল্টি স্টোরিড বাড়ির 6 তলায় একটা বাচ্চা থাকে, আর নিচে একটা বস্তির ছোট্ট ঝুপড়ি বাড়িতে আরেকটা বাচ্চা থাকে। সেই ঝুপড়ি বাড়ির বাচ্চাটা তার বাবাকে জিজ্ঞেস করছে যে বাবা, ওই অত বড় সুন্দর বাড়িটায় থাকে আর আমি এরকম ছোট একটা বাড়িতে থাকি কেন বাবা? খুব স্বাভাবিক প্রশ্ন। বাবা উত্তর কি দেবে? খুব সহজ উত্তর, যে আমরা তো গরিব তাই, ওরা বড় লোক তাই। ছেলের দ্বিতীয় প্রশ্ন, আমরা কেন গরিব বাবা? বাবা উত্তর দেবে, আমি তো লেখাপড়া শিখিনি, তাই আমি শ্রমিক, বা আমি একটা ফেরিওয়ালা, আর বাবা তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার লেখাপড়া শিখেছে তাই। ছেলের তৃতীয় প্রশ্ন, যে তুমি কেন লেখাপড়া শেখোনি? বাবা তার উত্তর দিচ্ছে যে আমার বাবাও তো গরিব ছিল, আমাকে পড়াতে পারেনি, ও বাবা ভালো স্কুলে পড়িয়েছে। এই যে প্রতিনিয়ত জীবন সম্পর্কে প্রশ্ন তোমাকে ঠেলতে ঠেলতে এমন জায়গায় নিয়ে যাবে, সঠিক উত্তরটা যে চাইছে বাচ্চাটা, এটাই তো রাজনীতি, এটাই তো রাজনীতি। আজকে ভারতবর্ষে তুমি ভেবে দেখো,
হাঙ্গার ইন্ডেক্সে আমরা তো দুজনে বসে কত সুন্দর কথা বলছি। আমি ফুড অ্যান্ড নিউট্রিশন আমার সাবজেক্ট। আমার আত্মগ্লানিটা কোথায় দেখো, যে ভারতবর্ষে সেই দেশে বসে আমি ফুড অ্যান্ড নিউট্রিশন পড়েছি, পণ্ডিত হয়েছি, গোল্ড মেডেল পেয়েছি, সেখানে হাঙ্গার ইন্ডেক্সে 123টা দেশের মধ্যে ভারতবর্ষের স্থান 103। হাঙ্গার ইন্ডেক্সটা কি? খিদে নিয়ে শুতে যায় কত বাচ্চা। সেখানে স্টান্টেড গ্রোথ, ওয়েস্টিং অফ দ্য মাসলস, মানে মাসল নেই, রোগা জিরজির করছে, আন্ডার নারিশড, এই সমস্ত ক্রাইটেরিয়া, তারপরে মরবিডিটি, মর্টালিটি সব আসে। তাতে সিরিয়াস হেলথ প্রবলেম, যে কোথায় 123টা দেশে 103-এ বসে আছে। আমরা গর্ব করি, আমরা আমাদের 75 বছর হয়ে গেছে স্বাধীনতা। আবার দেখো পৃথিবীর, তুমি যদি দেখো যে নারী নির্যাতন, মানে তুমি যদি নারী সেফটি অ্যান্ড সিকিউরিটির, পিস, সেফটি অ্যান্ড সিকিউরিটির যে পরিসংখ্যান যদি তুমি দেখো, দেখলে অবাক হয়ে যাবে যে ভারতবর্ষের অবস্থাটা কোথায়। ভারতবর্ষ সব থেকে নিচে বসে আছে, যে সেফটি সিকিউরিটির দিক থেকে আমাদের অবস্থান কোথায়, পরিসংখ্যান দেখো একবার। আজকে কলকাতা, এই আমার তো এখনো মনে আছে যে ওই পার্ক স্ট্রিটের একটা ঘটনায় পার্টির সুপ্রিমো বলেছিল যে ওটা সাজানো ঘটনা। তারপরে দুর্গাপুরে একটি ছাত্রীর ঘটনায় বলেছিল ওটা তো মেয়েরা রাতে বেরোয় কেন, মেয়েরা এরকম পোশাক পরে কেন, এই ধরনের কথাবার্তা। তা মানে আনসেফ যে কটা শহর আছে, কলকাতা তাদের মধ্যে শেষ 3টে শহরের মধ্যে পড়ে। এই হচ্ছে পরিসংখ্যানগুলো। তাহলে কি করবে তুমি? এই ছবি নিয়ে আমরা চলছি। কিন্তু আবার যদি তুমি দেখো যে মত প্রকাশের স্বাধীনতা, দেখো তুমি সংবিধান পড়েছো, কারণ তোমাদের টেক্সট বুকের প্রথম পাতাতেই কিন্তু সংবিধানে প্রিয়াম্বলটা ছাপানো থাকে, ছোট করে ছাপানো থাকে, মেন কথাগুলো থাকে। তা বাবা সাহেব আম্বেদকর, মানে আমি স্মরণীয় মনে করি তাকে। বাবা সাহেব আম্বেদকর লিখেছিলেন যে সংবিধান, তাতে উনি মত প্রকাশের স্বাধীনতার কথা বলেছেন, উনি জাত পাত ধর্মীয় বিভেদ বিচ্ছিন্নতার কথা বলেছেন, উনি মৌলিক অধিকারের কথা বলেছেন। সব লেখা আছে ওর মধ্যে। তার একটাও পালিত হচ্ছে না তো। এখন তো দেখা যাচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি। কি বলবো, এগুলো তো যদি সত্যি কথা বলছি, প্রত্যেকটা নেতা মন্ত্রীর, আমি তাদেরকে মানে বলতে চাই যে সংবিধান, বাবা সাহেব আম্বেদকরকে যদি মানতে হয়, সংবিধান ছুঁয়ে শপথ করতে হয়, সংবিধানের লাইনগুলোকে মগজস্থ এবং আত্মস্থ এবং হৃদয়ে স্থান দিতে হবে। উনি কি মারাত্মক একটা কথা বলেছিলেন জানো, এক জায়গায় বলেছিলেন, উনি দেখতে পেয়েছিলেন যে দেশে সংবিধানটা ঠিক মতন পালিত হচ্ছে না, উনি বেঁচে থাকতে দেখতে পেয়েছিলেন। তখন উনি বলেছিলেন যে কোনো দিন যদি আরও বেশি করে আমি দেখতে পাই যে সংবিধানটা মিসইউজড হচ্ছে, সবাই তো আঙুল দিয়ে দেখায় সংবিধান লিখেছে বাবা সাহেব আম্বেদকর, তো আমি যদি দেখতে পাই যেটা মিসইউজড হচ্ছে, তা আমিই হব প্রথম সেই ব্যক্তি যে ওই সংবিধানটা পুড়িয়ে দেব। দেখে নিও, খুঁজে দেখে নিও এই কথাগুলো যেগুলো আমি আজকে তোমাকে বলছি। আসলে কি জানো, ধর্মীয় বিভেদ বিচ্ছিন্নতা, যেমন একটা দেখলাম আমি যে বর্তমান সরকার একটা কথা বলেছেন যে ধর্মীয় মন্ত্রপাঠ জোরে জোরে মাইকে করা যাবে না। একদম ঠিক কথা বলেছেন। কেননা আমরা দেখতাম আজান, মাইক দিয়ে আজান দেওয়া হয় বিরাট জোরে, এটা আজকে না, অনন্তকাল, এবং দুপুরে রাত্রে গভীরে, এবং ঘুম ভেঙে যাবে, পড়তে পারবে না, জানলার খিড়কি তুলে দিচ্ছ তুমি, কি না আজান হচ্ছে। সেই দেখে শিখে হিন্দুরাও শুরু করলো মন্ত্রপাঠ। আমি জীবনে দেখিনি মাইক্রোফোনে মন্ত্রপাঠ হচ্ছে, কোথাও দেখিনি ছোটবেলায়। দুর্গাপুজোর অঞ্জলি হচ্ছে,
মাইকে, সারা পাড়া যেন একসাথে অঞ্জলি দেবে। আরে অঞ্জলি তো ওইখানের কটা লোক দেবে, তো সারা পাড়া দেবে, যে রান্না করছে বাড়িতে সেও দেবে। তো সে জোরে জোরে মাত্র, আমার বাড়ির পাশে নবরাত্রি, কিছুদিন আগে নবরাত্রি না কি একটা যেন হলো, সেই নবরাত্রির দিনে 9 দিন ধরে সারা দিন রাত্রি 9টা-10টা পর্যন্ত, এবং সারা সকাল 8টা থেকে রাত্রি 8টা-9টা-10টা পর্যন্ত মন্ত্রপাঠ চলছে। সেই মন্ত্রের তুমি একটা শব্দ বুঝতে পারবে না, ভালো করে যদি শোনো দেখবে ভুলভাল উচ্চারণ আর ভুলভাল মন্ত্র হয়তো হচ্ছে, কিন্তু বিরাট জোরে সারা পাড়া দুনিয়া, মানে কত বোধহয় রাজবিহারী মোড়েও শোনা যাবে, আবার চেতলা থেকে রাজবিহারী পর্যন্ত। তো এই সবগুলোকে কিন্তু বন্ধ করার কথা বলা হয়েছে। কি বলেছে দেখলাম আমি লেখাটা, যে ধর্ম মানুষের মনে, ধর্মীয় চেতনা থাকলে, চিন্তা থাকলে তার মনে থাকবে, সেটা মাইক দিয়ে প্রচার করার কি আছে। তো এটাতে তো আলাদা করে মুসলিম বা হিন্দু বলা হয়নি, সবগুলোকে বলা হয়েছে। ঠিক কথা, একদম ঠিক কথা দিদি। কেন্দ্রীয় শিক্ষানীতি 2000 মানে 2020 যেটা কেন্দ্রীয় শিক্ষানীতি একাধিক রাজ্যেই চালু হয়েছে, কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে কি বলবেন? এই রাজ্যে এখনো পুরোপুরিভাবে কিন্তু কেন্দ্রীয় শিক্ষানীতি চালু হয়নি। না, একদম হয়নি তা না, পুরোপুরিভাবে হয়নি আমি বলছি। পুরোপুরি ধরো আমি তোমায় বলি যে ইউজিসি যখন জানালো যে কেন্দ্রীয় শিক্ষানীতি না প্রয়োগ করলে পরে ইউজিসি উইথড্র করে নেবে অ্যাফিলিয়েশন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষানীতি হয়েছে, কিন্তু নিম্ন শিক্ষার ক্ষেত্রে যেগুলো উচ্চশিক্ষায় কিন্তু করা হয়েছে। তবে সেটাকে আমার যেটা মনে হয় কেন্দ্রীয় শিক্ষানীতি যেটা করা হয়েছে সেটাকে কিন্তু স্থানিকভাবে, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা করেছিলাম, স্থানিকভাবে প্রয়োজন ভিত্তিকভাবে কিছু কিছু পরিবর্তন করার স্বাধীনতা কিন্তু ইউনিভার্সিটিগুলোর আছে। সেক্ষেত্রে আমরা সেটা করেছি, কিন্তু এখানে পরবর্তীকালে কতগুলো সমস্যা দেখা দিচ্ছে, জানি না, হয়তো সেই সমস্যাগুলো নিয়ে আরও শিক্ষাবিদরা ভাববেন। স্কুল লেভেলের কথাটা না আমার ঠিক জানা নেই, আমি এই মুহূর্তে কমেন্ট করতে পারছি না সেটার উপরে কোনো। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা সমস্যা যেটা ঘটছে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ধরো তুমি অঙ্কে অনার্স পড়ছো, বা জুলজিতে অনার্স পড়ছো, বা বাংলায় অনার্স পড়ছো, তা অনার্স শব্দটা যখন ব্যবহার হয় তো অনার্সের উপরে মর্যাদাটা বেশি থাকে। সে অনার্স নিয়ে তারপরে সেটা নিয়ে আবার মাস্টার্স করবে, তারপর সেটা নিয়ে আবার পিএইচডি করবে। আমরা পাসের সাবজেক্টগুলো কম্পারেটিভলি কম পড়ে থাকি, একটু হালকা কারণ এত চাপ নেওয়া যায় না, এত 800 নম্বর অনার্স বা 1000 নম্বর এটাই আমরা করে এসছি। এখন যেটা হয়েছে সমস্যা, অনার্স আছেই, তার সঙ্গে যেটাকে মেজর বলে এখন, অনার্সও আছে নামটা, তার সঙ্গে মাইনর সাবজেক্টগুলো মানে পাস সাবজেক্টগুলো প্রচণ্ড মাথা ভারী হয়ে গেছে, খুব ভারী হয়ে গেছে। সেগুলো এত বেশি সিলেবাস তার মধ্যে ঢোকানো আছে যে এগুলো পড়তে গিয়ে অনার্সটাতে রেজাল্ট খারাপ করে ফেলছে। আবার ওই মাথায় তো অনার্স চিন্তাটা থাকছে, অনার্সটা পড়তে গিয়ে প্রচুর ক্যান্ডিডেট পাসে ফেল করেছে মাইনারে, বহু ক্ষেত্রে। এগুলো নিয়ে কিন্তু শিক্ষাবিদদের ভাবতে হবে, জানো তো। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা অভিযোগ যে কেন্দ্রের একটা কন্ট্রোল এই শিক্ষানীতির উপরে, এবং পাশাপাশি ইতিহাসকে বহু ক্ষেত্রে বিকৃত করা হচ্ছে, মানে মোগলদের পার সেটাকে বাদ দিয়ে দেওয়া হোক, বা বিভিন্ন আধুনিক বা বৈজ্ঞানিক স্বীকৃতি, ঐতিহাসিক তথ্যগুলোকে বিকৃত করা হচ্ছে, এমন অভিযোগগুলো উঠছে, কি বলবেন? দেখো, এই যে আমি তোমাকে বললাম না যে ইতিহাস স্কুল লেভেলের যদি ব্যাপারটা নিয়ে আমি কিন্তু খুব ক্লিয়ার নেই। তবে আমি একটা জিনিস মাঝখানে শুনেছিলাম যে রাজ্য সরকার আগের, তারা বিদ্রোহের ইতিহাসগুলো, যেন নীল বিদ্রোহ, সন্ন্যাস বিদ্রোহ, ভারতবর্ষের বিদ্রোহের ইতিহাসগুলো তো আমরা জানি বলে আমরা বুঝতে পারি ধারাবাহিকতাটা, সেগুলো সব তুলে দিয়ে সিঙ্গুর আন্দোলন ঢুকিয়ে দিয়েছে। তা এইগুলো তো আমি এনইপি স্কুল লেভেলে গিয়ে কী করেছে এটা আমার এখন কিন্তু জানা নেই, যেটা নিয়ে না বলা আমার ভালো, জেনে বলা ভালো। কিন্তু রাজ্য সরকারের যে সিলেবাসটা আমি লক্ষ্য করেছি সেটা কিন্তু আমি কন্ডেম করি, জাস্ট কন্ডেম করি।
একেবারে মানে আমরা একটা বিষয়ের উপর যখন কথা বলি, আমি একটা ইয়েতে গেছিলাম, তোমার ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক সম্মেলনে বলতে গিয়েছিলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে। তো সেই সাধুদের মাঝখানে হিন্দু ধর্মর উপরে আমার জ্ঞান তো সীমিত, আমি কিন্তু সেই সন্ন্যাস বিদ্রোহ থেকে টেনে এনে লেকচারটাকে পুরো দিয়েছিলাম। তা আমার পড়া আছে বলে তো আমাকে স্কুলে তো আমি ওটা পড়েছি। তো সেগুলো যদি ছেলেমেয়েরা এখন না জানিস, এরপর দেখে স্বদেশী বিপ্লবটাও বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে কি করে হবে? এগুলোকে জাস্ট কন্ডেম করা উচিত বলে আমি মনে করি। দিদি বলছি যে এনসিইআরটি বা ইউজিসি রাজনৈতিক প্রভাব মুক্ত থাকা কি মানে এটাই কি উচিত? একদম উচিত। দেখো, আমি যদি রাজ্য সরকারের ক্ষেত্রে স্টেট লেভেলে কথা বলি, শিক্ষাকে দেখো শিক্ষার সিলেবাস তো একটা কমিটি, সেন্ট্রাল কমিটি তৈরি করবে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে, রাজ্যের ক্ষেত্রে সেটা কিছু কিছু মডিফাইড হতে পারে। কিন্তু শিক্ষা থেকে রাজনীতিকরণকে যদি মুক্ত করতে হয়, তাহলে একদম প্রথম থেকেই তো করতে হবে সেটা। মানে এনসিইআরটি এবং ইউজিসি বা শিক্ষাঙ্গনে রাজনৈতিক অবশ্যই রাজনীতি মুক্ত করা উচিত। শিক্ষাবিদরা একদম পরিষ্কার। আবার সব থেকে যেটা কষ্ট হয় কি জানো, আমি যখন বলছি না শিক্ষাবিদরা আসবেন, তবে তো শিক্ষাবিদও খুঁজে পাই না যারা রাজনীতির বাইরে আছেন এখন। তার মানে সে পুরনো শিক্ষাবিদদের খুঁজে বার করে আনতে হবে, যারা অমর্ত্য সেন বা এই টাইপের মানুষগুলো, যারা মানে শুধু পড়াই ছিল, যাদের ধ্যান জ্ঞান, অনেক মানুষ আছেন এখনো। এখন তুমি যদি শিক্ষাবিদ খুঁজতে যাও, এই মানে তুমি খুঁজে পাবে কিনা সন্দেহ, যারা রাজনীতির বাইরে আছে। আমি একজন আছি আর কি বলতে পারো, একেবারে রাজনীতির বাইরে আছি। সাদাকে সাদা আর কালোকে কালো বলার প্র্যাকটিস আমি যেন সারা জীবন চালিয়ে যেতে পারি, এটুকু বলতে চাই। এটা আপনি বরাবরই আপনার কাজের মাধ্যমেই দেখিয়েছেন। একদম একদম। দিদি, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আমরা দেখি যে নাকের যে র্যাঙ্কিং বা ওয়ার্ল্ড বেসিসের র্যাঙ্কিং, যাদবপুর বিশ্ববিদ্যালয় অনেক ক্ষেত্রেই নিজেদের যে র্যাঙ্কিং সেটা অনেক সময় রেখে দিচ্ছে, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় আগে থাকলে পরেও এখন ধীরে ধীরে তার মানে শিক্ষাগত দিক থেকে দেখছি র্যাঙ্কিংয়ে তেমন আসছে না, বা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে আসেই না। কি কারণ? এগুলো দেখো, এটার অনেক ব্যাপার আছে জানো তো। তুমি যদি কিউআর মানে একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের এতে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক ভালো পাওয়া গেছিলো, আবার ন্যাকের র্যাঙ্কিংয়ে দেখা গেছে যে নেমে গেছে। কিছু কোথায় কোথায় নেমে গেছে সেগুলো দেখেছিলাম আমি। হ্যাঁ, যেমন ধরো মানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম গভর্নমেন্ট এডেড, তো গভর্নমেন্ট এডেড ইউনিভার্সিটিগুলোর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমি থাকাকালীন তো একদম আসেনি। তাহলে সেখানে মানে ওন ফান্ড ভাঙিয়ে কাজকর্ম করা, গবেষণায় টাকা পাচ্ছে না ছাত্র, তাহলে গবেষণাটা হবে কি করে? এখানেও কিন্তু রাজনীতি, এই পলিটিক্যাল কারণেই কিন্তু র্যাঙ্কগুলো পিছন দিকে চলে যাচ্ছে। কিন্তু তুমি যদি আমায় জিজ্ঞেস করো যে মাস্টার কেমন আছে, ওই ছাত্র কেমন, অসম্ভব জুয়েল মাস্টারমশাইরা আছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদের তুলনা নেই, এত জুয়েল মাস্টারমশাইরা ওখানে পড়ান, অসম্ভব, আমি নিজে দেখেছি। কিন্তু গবেষণার খাতে টাকা পাচ্ছে না। এখন যদি আমরা এডগুলো পাই জানি না, আমি 2.5 বছর ধরে তো দেখেছি যে কোনো ধরনের সরকারের থেকে কোনো ফান্ডিং আসেনি। তাহলে ফান্ডিং যদি না হয়, তাহলে কি করে রিসার্চ হবে, কি করে এগোবে? আর রিসার্চের উপরে, গবেষণাপত্রের উপরে কতজন ছাত্র, এগুলোর উপর তো অনেক মার্কিং থাকে। শেষ প্রশ্ন, নতুন রাজ্য সরকারের কাছ থেকে কি প্রত্যাশা? দেখো, আমি আবারও বলবো যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো, তার মধ্যে ওনারা আসার পরে মানুষ কিন্তু একটা রিলিফ পেয়েছে, এটা ঠিক। যে চূড়ান্ত অবক্ষয়, দুর্নীতি এবং করাপশন এবং অত্যাচার, সরাসরি অত্যাচার, আমি অত্যাচারিত, ডাক্তার ছেলেরা অত্যাচারিত, প্রাণ চলে গেল কারোর, এই অবস্থা থেকে পরিত্রাণ, সাময়িক পরিত্রাণ চাইছিল মানুষ। আর পরিত্রাণ চাইছিল বলেই কিন্তু ওইভাবে ভোট দিয়েছে। আর ভোট দিয়ে
তারা বর্তমানে যাদেরকে নিয়ে এসছে তারা প্রাথমিকভাবে যেটা আমি দেখতে পাচ্ছি যে স্টেপিংসগুলো কিছু কিছু এখনো ফাইনাল স্টেপিংস সব দেখে নিন, যেটুকু নিচ্ছে সেগুলো কিছু তো মানুষের পছন্দ মতন হবেই। যেমন ধরো এই যেটা আমি বললাম তোমাকে যে শিক্ষার সম্পর্কে বলছি, এখন যদিও শিক্ষামন্ত্রী ঠিক হয়নি, তো ওনারা বলছেন যে শিক্ষা বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের দিকে আমাদের মনোযোগ দিতে হবে, বিশ্ববিদ্যালয় স্বশাসিত হওয়া উচিত, মানে স্টেট এডেড ইউনিভার্সিটি, যে কথাটা মানে যেন আশুতোষ মুখার্জির কথা, তো এটা বলছেন। আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে ওরা এই রিসেন্ট যে সমস্ত স্টেপিংগুলো নিয়েছেন, কমিশন তৈরি করেছেন, নারী নির্যাতন কমিশন, তাতে যাদেরকে মাথার উপরে বসিয়েছেন খুব ভালো লোকজনদের বসিয়েছেন। আবার প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশন তৈরি করেন, তার মাথার উপরে যাকে বসিয়েছে বিশ্বজিৎ বসু কোথায় বসেছেন, আর ওটাতে বসেছে সমাপ্তি চ্যাটার্জি এবং দময়ন্তী সেন। মানুষগুলো ভালো ভালো লোক, এবং তারা আশা করবো যে তারা কাজগুলো করবেন ঠিক করে, ঠিকভাবে করবেন। তা এক্ষেত্রে তারা, দময়ন্তী সেন তো রীতিমতন টর্চার্ড হয়েছিল আগের সরকারের হাতে, তাই এটা দেখতে পাচ্ছি। এখন আবার ধর্মের ব্যাপারেও খুব র্যাশনাল ওয়েতে কথাটা বলা হয়েছে যে সব ধর্মেই ওই মাইক নিয়ে করা চলবে না। এখানে যদি বলা হতো শুধু মুসলিমদের আজানটা বন্ধ করে, তা না, বলা হয়েছে সব ধর্মে। সেদিনই আমি দেখলাম, কাল না পরশু দিন কি তার আগের দিন, হাজরা রোডের উপর কোনো একটা মন্দিরে ওই মাইক নিয়ে মন্ত্র পড়ছিল, সেটা কিন্তু পুলিশ গিয়ে ইমিডিয়েটলি বন্ধ করে দিয়েছে। এবং বর্তমান রাজ্য সরকার এটাও বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, এই নীতিকে অবলম্বন করে তারা চলবেন। হ্যাঁ, আচ্ছা, আর কতগুলো ব্যাপারে আমার মনে হয় সবে তো নতুন অবস্থা, কতগুলো, যেমন ধরো এই যে মানুষ চাইছিল যে অভয়ার বিচারটা যাতে আসে, মানে গভীরভাবে যাওয়া, সেটা সঙ্গে সঙ্গে কতগুলো দেখা হলো ফাইলটা খোলা হয়েছে, 3 জনকে সাসপেন্ড করা হয়েছে। আশা করা যাচ্ছে যে আরও কিছু হবে, আশা করা যাচ্ছে যে হয়তো বিচারটা আসতে পারে, এটা তো আমরা এক্সপেক্ট করছি। প্রসেসে এসেছেন, এইটা যেমন আমাদের খুব ভালো ভালো স্টেপিং এটাকে বলবো। আবার ধরো তুমি এই যে কিছু কিছু ক্ষেত্রে এই যে অভিষেকের নামে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেআইনি নির্মাণ, এ তো সাহস করে বলাটাই কোনোদিন কেউ লোকে ভাবেনি, সবাই জানে কিন্তু কেউ বলতে পারেনি। তাতে সেটা একটা স্টেপিংয়ের দিকে আমরা দেখছি যে যাচ্ছে। তবে কতগুলো ক্ষেত্রে, যেমন ধরো আমার মনে হয় একটু রয়েস হয়ে পদক্ষেপ নেওয়া উচিত কিছু কিছু ক্ষেত্রে। যেমন ধরো আমি যদি হকার উচ্ছেদ করি, বেআইনি নির্মাণ তিলজলার ঠিক হয়েছে ভাঙা, 100 বার ভাঙা উচিত, বা তোমার জলাজমি বুঝিয়ে যদি ইমারত তোলে ভাঙা উচিত যদি বেআইনি নির্মাণ হয়। কিন্তু আবার ধরো ফুটপাতে গরিব মানুষ, গরিব লোক ধরো নিয়ে বসে আছে, বিক্রি বাটা, তার সংসার চলে, তাদের একটু মনে হয়, আমি জানি না হয়তো ওই পদক্ষেপগুলো নিয়েছেন কিনা, সেগুলো আমি বলছি আমার সাজেশন, যে তাদের একটা রিহ্যাবিলিটেশনের চিন্তা করে, যে রিফিউজি মার্কেটে তাদের একটা করে দোকান দিয়ে ফুটপাথগুলো খালি করে দেওয়া। কিন্তু তাদের তো বাঁচার রসদ তো ওটা, তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা। আবার কোথাও দেখা যায় যে দোকান, এটাও সাংঘাতিক যাচ্ছে, যেমন ধরো একটা বড় দোকান, আমরা দোকানে ঢুকে, এসি দেওয়া দোকানে ঢুকে জামা কাপড় কিনছি, শাড়ি কিনছি, তার সামনে ফুটপাতে আরেকটা দোকান, সেখানেও দেখবে জামা কাপড় বিক্রি হচ্ছে, শাড়ি বিক্রি হচ্ছে। এবার একদিন দেখি যে ওই দোকানেরই এই দোকানটা, মানে ওই যে শীততাপ নিয়ন্ত্রিত বড় দোকানটা, তারই আরেকটা উইং কিন্তু এই ফুটপাতে খুলে রেখে দিয়েছে। ওখানে একটু যেটা কম দামের জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে, সেই জাতীয় জিনিসগুলো কিন্তু স্ট্রিক্টলি ভালো করে দেখে বন্ধ করে দেওয়াটা উচিত। বুঝতে পারলে আমি কি বললাম? দিক থেকে সে ব্যবসাটাকে হচ্ছে, এটা গড়িয়াহাটা অঞ্চলে অনেকগুলো আছে এরকম। কিন্তু আবার কোথাও আছে যে এই চিরুনি এটা ওটা সেটা, সেফটি পিন নিয়ে, কিছু নেপথালিন নিয়ে একটা লোক বসেছে, দিনে শেষে রাত্রেবেলা দিদি নিন না করতে থাকে। আমি কয়েকটা হয়তো কিনলাম, জোর করেই কিনলাম, হ্যাঁ দাও, দিয়ে দিন, এটা দিয়ে দিন, বলে আজকে সারাদিন বিক্রি হয়নি। এই লোকগুলোর রিহ্যাবিলিটেশন করে তারপরে ফুটপাত খালি করাটা উচিত, তারপরে জায়গা খালি করাটা বোধহয় উচিত হবে। এগুলোকে সহনশীলতার ভেতরে আনতে হয়। মানুষগুলো কি করবে তাহলে? এটা যেমন একটা, এটা মনে হয়। আর ধর্মের ক্ষেত্রেও কিন্তু মানে ধরো এই যে গরুর কাটার ব্যাপারটা নিয়ে যে জিনিসটা চলছে, আমার যেটা মনে হয় যে
একটা কি জানো তো, যারা ক্ষমতা হারিয়েছে তারা কিন্তু ঝামেলা করার জন্য সবসময় রেডি। তারা তো এখন ক্ষমতায় নেই, তারা সবসময় চেষ্টা করবে উস্কাতে মানুষকে সবসময় রাইটের দিকে নিয়ে যেতে, উস্কাতে শুরু করবে। মানে কমিউনাল, মানে অনেক কিছু দেখেছি আমরা সেই সময়। কতটা কমিউনাল, মানে মুসলিম ছেলেরা বাইকে করে চলে যাচ্ছে হেলমেট ছাড়া, তাদের জন্য তাদের পুলিশ হচ্ছে না, এগুলো দেখেছি। তো অন্য ছেলেরা যাচ্ছে তাদের ফাইন করে দিচ্ছে। তো এই যে তোষণ, ধর্মীয় তোষণ কম করেনি তো আগের সরকার। এখন যেটা করতে পারে, এদের মধ্যে কিন্তু একটা প্রবণতা থাকবে সবসময় একটা ঝামেলা লাগিয়ে দেওয়ার। আমাদের এখন যারা নতুন এসেছেন তাদের তো কিছু কাজ করার সুযোগ পেতে হবে, করতে শুরু করেছেন তারা, আরও কিছু পেতে হবে। এখনো মন্ত্রিসভাটাই তৈরি হয়নি পুরো। তার আগেই নানা ঝামেলা বাঁধিয়ে দেওয়ার জন্য ইন্ধনটা, মানে আমার মনে হয় এই সরকারের সেই স্কোপগুলো না দেওয়া উচিত এখন কোনোভাবে, সেটা ধীরে এগোনো উচিত। মানে গরু সংক্রান্ত বিষয়ে আমি যেটা শুনলাম, যে গরু তো একটা বিশেষ কমিউনিটির একটা খাদ্যাভ্যাসের মধ্যে পড়েছে, তাই তো? এবার যেটা করা হয়েছে, আমি ঠিক বলছি কিনা তুমি আমায় বলবে, অর্ডারের মধ্যে বলা হয়েছে যে 14 বছর বয়সের উপরের গরু কাটতে পারবে, এক। দ্বিতীয় বলা হয়েছে যে গরুকে ভেটেরিনারিয়ান কাউকে দিয়ে একটা সার্টিফাই করিয়ে নিতে হবে যে গরুটা কাটার মতন আছে কিনা অবস্থাটা। এগুলো মেনটেন করার কথা বলা হয়েছে। আর কিছু কিন্তু আমার জানা নেই। তো এগুলো তো খারাপ নয়, কিন্তু এটাকে উস্কে ব্যাপারটাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু দেখা যাবে, যে দেখেছো এসেই মুসলিমদের পেছনে পড়েছে, দেখেছো। কেননা ভুল বোঝাবার জন্য লোক তো বসে আছে একদম, এবং এখান থেকেই কিন্তু একটা রাইট বা একটা ঝামেলার সৃষ্টি হয়ে যেতে পারে, থাকতে পারে। তো সেগুলোকে কিন্তু ভেবে এগোনো উচিত, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। স্লোলি জিনিসটা মানুষকে, দেখো কাউন্সেলিং করলে না সব কিছুই ভালো হয়। যেমন ধরো আমার বাড়ির সামনে যদি পাঠা কেটে কেউ 4টে, আমরা তো পাঠার মাংস খাই, পাঠার মাংস মানে বাজার বসলো, বাজার আছে বা বাজার নাই আছে, মাংসের দোকান পরপর কতগুলো মাংসের দোকান, সেই সব পাঠা ঝুলিয়ে রেখেছে। তো না, আমার নিজেরও ভালো লাগবে না, পাঠা মাংস খাওয়ার ইচ্ছেই চলে যাবে। ঠিক তেমনই সব পরপর গরু কেটে ঝুলিয়ে রেখেছে কারুর বাড়ির সামনে, তো তার ভালো লাগবে না। ব্যাপারটাকে কি ইকুয়ালাইজ করে এগোনো উচিত, স্লোলি, ধীরে ধীরে। যে গরু একটা, তো সত্যি কথা, কিছু মানুষের তো একটা খাদ্যাভ্যাস, এটা ধর্মীয় হোক, যে সে গরুর মাংস কি হিন্দুরা খায় না? খায় তো, অনেকেই খায় না তো এটা বলা যাবে না। কারণ যারা প্রেজুডিস থেকে ঊর্ধ্বে আছে তারা সবাই খায়, আর মাংস তো প্রোটিন, তো ব্যাপার না। কিন্তু গরু আবার দুধ দেয়, গরুর আবার অনেকগুলো ব্যাপার আছে, গরুর মানে গুণাবলী আছে সেদিক থেকে। তা গরুর 14 বছর বয়সের পরে ভেটেরিনারিয়ান দিয়ে তাকে সার্টিফাই করে কাটার ব্যবস্থা করা, এই জায়গাটা, এই জিনিসটাকে নিয়ে মামলা মকদ্দমাও হয়ে যাচ্ছে শুনতে পাচ্ছি। কিন্তু ব্যাপারটা কি ধর্মীয় জায়গায় নিয়ে চলে যাওয়ার একটা প্রবণতা আছে। তাই আমার যেটা মনে হয়, বর্তমান সরকার ক্রিয়েটিভ কিছু কাজকর্ম করার চেষ্টা করছে, দেখতে পাচ্ছি আমি, কিন্তু এই তাড়াহুড়োটা করা কিন্তু কখনো উচিত না। স্লোলি এগোনো দরকার। এগুলো কতগুলো ছোট মানে মুসলিমদের মধ্যে কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি, একটা ভীতি আগে থেকেই কাজ করতে শুরু করেছে, যে এনারা এসেছেন, আমাদের কি হবে। মানে যাদের মধ্যে কোনোদিন মুসলিম হিন্দুর দ্বন্দ্বই ছিল না, দেখিনি আমি, তাদের মধ্যে শিক্ষিত মানুষ বলছে আমাদের কি হবে, আমরা খুব বিপদে পড়বো না তো। আমি তাদেরকে বোঝাচ্ছি যে দেখো, আমি হিন্দু, তুমি মুসলিম, আমার কলিগ, মনে হয়েছে কোনোদিনও আমাদের? মনে তো হয়নি। তা আজকে কেন ভাবছো তাই নিয়ে? ভাবার ব্যাপার নেই, একেবারেই নেই। কেননা কি বলা হচ্ছে, মাইকে আজান, জোরে আজান তো না, সব কিছু মাইকে জোরে জোরে ধর্ম প্রচার করার কোনো দরকার নেই। ঠিক আছে, হিন্দুও করবে না, মুসলমান করবে না। তখন আমার এক মুসলিম বন্ধু আমাকে বলছে যে রেড রোড জুড়ে নামাজ পড়া বন্ধ করতে যদি করা হয়, বোধহয় করা হবে, তাহলে রাস্তা জুড়ে যে প্যান্ডেল করে রেখে দেয় দুর্গা পুজোর অনন্তকাল, 5 দিন পুজো তো হয়ে গেল, তারপরে আরও
15 দিন, সেটাও বন্ধ করা উচিত। আমি বলি আলবাত করা উচিত, আলবাত করা উচিত। একটা প্যান্ডেলে দুর্গাপুজো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 5 দিন। আর ষষ্ঠীর আগের দিন থেকে ধরলাম একদিন, আর দশমীর পরে একটা দিন ধরলাম, তাহলে কত হলো? 7 দিন। 7 দিনের বেশি কোনো প্যান্ডেলই থাকা উচিত না। আমি তোর সাথে একমত। আমার ওই কলিগকে পড়লাম, খুব খুশি শুনে। মানে এই যে একটা ভীতি ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে না, এবং সেটা ঢুকিয়েছে কিন্তু আগে রুলিং পার্টি ভালো করে ঢুকিয়েছে। হ্যাঁ, আর যারা এসেছেন তাদেরও মধ্যে কিন্তু প্রাথমিক দিকে একটা হিন্দু 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 মুসলিম ব্যাপারটার প্রচার একটা ছিল, কিন্তু এখন তারা যে র্যাশনাল ওয়েতে চলার চেষ্টা করছেন, সেখানে তাদের কাউন্সেলিং এবং স্লোলি বিষয়গুলোকে মানে করছেন, আরও কিন্তু করা উচিত, যাতে করে এই ধর্মীয় জিগিরটাকে কেউ না ইউজ করতে পারে, কেউ না সেটাকে তুলতে পারে, কেউ না খুঁচিয়ে সেটা নিয়ে একটা রায়টের দিকে নিয়ে যেতে পারে। এটা করা উচিত বলে আমার, অন্তত আমার শিক্ষাবিদ হিসেবে, আমি একজন কোনো রাজনীতির লোক নই, আমি শিক্ষাবিদ হিসেবে এটাই আমার কিন্তু মনে হয়। অনেক ধন্যবাদ দিদি, আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং এত সুন্দর করে বোঝালেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শান্তা দত্ত দের সঙ্গে। অনেক কিছু শুনলাম এবং অনেক কিছু আশা অবশ্যই তার যেমন আছে, ভারত এই বাংলার প্রতিটা মানুষের আছে, বর্তমান যারা সরকার আছেন তাদের প্রতি। পালাবদল ঘটেছে, ইতিমধ্যেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সমস্ত সিদ্ধান্ত মানুষের স্বার্থে, মানুষের মঙ্গলের জন্য নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই সরকার আরও বেশ কিছু সিদ্ধান্ত অবশ্যই নেবেন এবং যেগুলো মানুষের স্বার্থেই হবে, তেমনটা আশা অবশ্যই আমরা করতে পারি।